অলরাইট, শুনছেন রেডিও ধ্বনি 91.2 FM আরজে লিংকনের সাথে আপনি আছেন। আজকের এই রাতটি নিশ্চয়ই ভয়ঙ্কর হতে চলেছে, কারণ আজকে আমরা 3 জন অতিথিকে পেয়েছি। আমাদের সঙ্গে রয়েছেন একেবারে শুরুতেই আলমগীর ইসলাম রনি, পেশায় একজন ওয়েব ডেভেলপার এবং দিনাজপুরের মানুষ, থাকছেন আজিমপুরে। তিনি তার নিজের জীবনের 2টি ঘটনা প্রথমে শেয়ার করবেন, তারপর আমাদের সঙ্গে আমাদের পরবর্তী অতিথিরা যারা আছেন তারা জয়েন করবেন এবং তাদের পরিচয় আমি জানিয়ে দেব। তবে এই মুহূর্তে আলমগীর ইসলাম রনি আপনার কাছে আসতে চাইছে। রনি, মাইক্রোফোনে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। আপনি কেমন আছেন রনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু মাইক্রোফোনের কাছ থেকে বলতে হবে। আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, প্রথমে যে প্রশ্নটি করতে চাই আপনাকে, আপনি একজন ওয়েব ডেভেলপার এবং সায়েন্সের একটি বিষয়, আসলে কম্পিউটার সায়েন্সের একটি বিষয়। তো আপনি আপনার নিজের জীবনের 2টি ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করবেন। এই যে আপনার নিজের অভিজ্ঞতা, ভয়ের অভিজ্ঞতা, সেটা আপনি নিজে প্রত্যক্ষ করেছেন, নিজে আপনি দেখেছেন, আপনি নিজে ভয় পেয়েছেন, কিন্তু বিজ্ঞান মনস্ক একজন মানুষ হয়ে আসলে ভয়ের ব্যাপারগুলোকে আপনি কিভাবে এক্সপ্লেইন করেন? আসলে মানুষের সাথে যেটা ঘটে আর কি, এই সমস্ত বিষয়গুলো এগুলো আর কি অনেকজন বিশ্বাস করতে চায় না, কিন্তু আসলে এই বিষয়গুলো আর কি খুব ভয়ানক। অনেকজন আছে যে এই বিষয়গুলো একদমই বিশ্বাস করে না, ঝাড়িটারি অনেক কিছু মনে করে, কিন্তু না, এগুলো যার সাথে ঘটে আর কি সেই বুঝে জিনিসটা কি আর কি, যার সাথে ঘটনাটা ঘটে সেই বুঝে আর কি। ঠিক আছে, তার মানে হচ্ছে ব্যক্তিগত জীবনে যার সাথে ঘটে যায় তিনি আসলে বুঝতে পারেন যে এই ধরনের ঘটনা ঘটে থাকে। ওকে, আমরা রনি আপনার প্রথম ঘটনাটি শুনবো, আপনার নিজের ঘটনা, একটি কবরস্থানের ঘটনা, আপনার বাড়ির ঘটনা। আমরা সেই ঘটনা দিয়ে আজকের আয়োজন শুরু করছি। জি অবশ্যই, প্লিজ। সালটা 2013 সাল। আচ্ছা, আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। তো আমার বাসা দিনাজপুর শহরে, সদরে আর কি, চালিয়াপুটি মোড় থেকে কাঞ্চন কলোনি আর কি। তো আমার বাসার পাশে একটু এই 1 মিনিট হাঁটলে একটা বাঁধ আছে আর কি, বড় ধরনের বাঁধ। জি, বাঁধের পাশে একটা অনেক বড় কবরস্থান। বাংলাদেশে অনেকগুলো কবরস্থান বড় আছে, অনেক বড় আছে, তার মধ্যে ওটা একটা অন্যতম। আচ্ছা, ওটা হচ্ছে লালবাগ কবরস্থান আর কি। তো কবরস্থান, আবার কবরস্থানের পাশে আছে আমাদের নদী, একটা পূর্ণভবা নদী আর কি। তো বিষয়টা আসলে আমার জীবন গল্পটা খুব ভয়াবহ মোটামুটি। আচ্ছা, আপনারা ভালোভাবে শুনবেন। যে আমি ইন্টার ফার্স্ট ইয়ারে যখন পড়ি, উঠতি বয়স, অবশ্যই তো উঠতি বয়স, বাসায় ছিলাম, বাসায় ফোনে কথা বলছিলাম। বাসায় ফোনে কথা বলতে বলতে যে রাত 10টা বাজে ঠিক সময় আর কি, কথা বলতে বলতে আমি বাদে যাই আর কি, আমাদের বাড়ির সামনে যে বাঁধটা আছে বাদে যাই। বাদে যায় কথা বলছি আর কি, যে আমি আমার শৈশব তো সেখানে, সেহেতু আমি অবশ্যই কবরস্থানকে ভয় পাই না, নদী ভয় পাই না, যেহেতু আমি ছোটবেলা থেকে বেড়ে ওঠা আমার ওখানে, যে আমি ওগুলো ভয় পাই না। রাত 10টা বাজে আর কি, প্রায় 10টা, আমি বাসা থেকে বের হই, ফোনে কথা বলছি বাড়ির সামনে, যেহেতু বাদে কথা বলছি, যেহেতু খোলামালা আবহাওয়া, পরিবেশটা খুব সুন্দর, রাতটা খুব ভালো, হালকা নিঝুম নিঝুম বাতাস, ওখানে কথা বলছি। তো কথা বলতে বলতে আমাদের বাদ থেকে আমি মানে সোজা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর কি, এগিয়ে যাচ্ছি। তা আমাদের কবরস্থানে কিছু কিছু জায়গা আছে, যে হচ্ছে আপনার কবরস্থানে যারা মারা যায়, মানে তাদের দাফন তো সব জায়গায় হয়, ছোট বড় ছেলে মেয়ে সব জায়গায় হয়, কিন্তু আমাদের ওখানে কবরস্থানে একটা স্পেস আছে, যে হচ্ছে আপনার ওখানে যারা ছোট বাচ্চা আছে দাফন করা হয়, ছোট বাচ্চাদের। তো মোটামুটি একটা স্থান আছে যে ওই জায়গাটায় বেশি দেওয়া হয়, সব জায়গায় মূলত দেওয়া হয়, কিন্তু একটা স্থান আছে যে ওই জায়গাটা হচ্ছে ছোট বাচ্চাদের দাফনটা বেশি দেওয়া হয়, অনেক বেশি। তো ওখান থেকে সামনে, ওখানটা সুন্দর একটা গেট আছে, টাইলস করা আর কি, বসার জন্য সিঁড়ি টিড়ি আছে। আচ্ছা, তো রাস্তার ওপারে আর কি বাঁধ, যেহেতু বাঁধের পাশে তো কবরস্থান, আর কবরস্থানের পাশে রাস্তা, রাস্তার ওপাশে হচ্ছে একটা এতিমখানা আছে, মাদ্রাসা আছে আর কি। তো আমরা প্রায় ওখানে আড্ডা দিতাম আর কি। তো যেহেতু রাত, আমি একা কথা বলছি, তো আমি হাঁটতে হাঁটতে একা, ওখান থেকে হাঁটতে হাঁটতে প্রায় 8-10 মিনিট সময় লাগে আমার বাড়ি থেকে বাদ দিয়ে হাঁটে ওই জায়গাটায় যেতে আর কি। আচ্ছা, তো 8-10 মিনিট সময় লাগে। তো আমি যাই ওই জায়গায়, যাওয়ার পর ওই জায়গাটায় বসি, ফোনে কথা বলছি আর কি, অনেকক্ষণ কথা বলি আর কি, ফোনে কথা বলছি ফ্রেন্ডের সাথে আর কি, বলি শুয়ে। টাইলস তো খুব, আর জায়গাটা পরিবেশটা খুব ভালো, খুব নির্মম বাতাস, নরম বাতাস, হালকা সুন্দর হাওয়া, জ্যোৎস্না রাত, খুব সুন্দর লাগে আর কি। বসে আছি, বসে থাকতে থাকতে ফোনে কথা বলছি, শুয়ে বলছি, মানে যেভাবে বলি আর কি, একটু এক্সাইটেড হয়ে বলছি, ফোনে কথা বলছি। সে সময় হঠাৎ করে একটু হালকা বাতাস আসে আর কি, ঝড়ো বাতাস আসে হালকা ও জায়গাটায়। শুধু আমি যে জায়গায় বসে আছি আশেপাশে সেরকম বাতাস নেই, কিন্তু আমার ওই জায়গাটায় আমি বুঝতে পারছি যে আমার পিছন থেকে মনে হচ্ছে কিছু একটা শব্দ হচ্ছে, বাতাস হচ্ছে আর কি, দু একটা গাছ নড়ছে। আরেকটু আমি বলে অ্যাড করে নিতে চাই যে আমাদের কবরস্থানটা যে আছে ওটা কিন্তু আপনার পুরো কবরস্থানটা আম গাছ দিয়ে ভরা, মূলত বলা যায় বাগান।
এমনিতে তো আপনার দিনের বেলায় বাগান টাগান কবরস্থানে এগুলো জায়গা আর কি যেতে মানুষ অবশ্যই ভয় পায়, তো ফ্যামিলির লোকজনও কিন্তু বাগান টাগানে যেতে দেয় না। তো ওটা তো রাত, যেহেতু আমার শৈশব ওখানে, আমি ভয় পেতাম না। তো আমি কথা বলছি, বলার আমি কিন্তু স্পষ্ট বুঝে পাচ্ছি যে আমার পিছন দিক দিয়ে কেউ আসে কিংবা শব্দ হচ্ছে আর কি, হালকা বাতাস আসতেছে। তা আমি কিছু মনে করি না আর কি, প্রথমে কিছু মনে করি না। তে আমি লক্ষ্য করি এক সময় যে আমার কান ঘেঁষ দিয়ে মাটির কিছু ঢিকা আমি দেখলাম হঠাৎ করে। ঢিকা বলতে মানে মাটির ঢেল? জি অবশ্যই, মাটির ঢেল যাকে বলে আর কি, মোটামুটি সাইজ আর কি, ছোট। তো আমার কান ঘেঁষ দিয়ে যায় আর কি। তো ওই জায়গাটা, যে জায়গায় বসি আমরা, ওই জায়গাটা সিঁড়ি তো টাইলস করা আছে সুন্দর করে। তো ওই জায়গাটা হচ্ছে লাইট আছে, কিন্তু আবার পোল আছে, তো পিলার আছে, পিলারের উপর লাইট, কিন্তু সেদিন লাইট অফ ছিল আর কি, হয়তো বা বিদ্যুৎ কোনো কারণে কিংবা বাতাস টাতাস ছিল, ওই জন্য লাইট অফ ছিল। তো আমার কান ঘেঁষ দিয়ে আমি স্পষ্ট শুনতে পারলাম একটা মাটির ঢিকা গেল আর কি। তো আমি বিষয়টা সেরকম ভাবে কিছু বুঝলাম না, কিছু করলাম না আর কি। আমি বসে আছি, বসে থাকার পর ওই হাঁটাহাঁটি করতেছি আশেপাশে আর কি, হাঁটাহাঁটি করতেছি, ওখান থেকে সামনে যাচ্ছি, পিছনে যাচ্ছি। হঠাৎ করে দেখলাম যে চারপাশ একদম অন্ধকার, কালো কুটকুট ছায়া হয়ে গেল। সেদিন কিছু ছিল কিন্তু জ্যোৎস্নার রাত, অবশ্যই জ্যোৎস্নার রাতে মোটামুটি দেখা যায়, কিন্তু আশেপাশে একটু হালকা দেখা পায়। কিন্তু দেখলাম হঠাৎ করে কালো হয়ে গেল চারদিক। আমি আসলে বুঝতে পারলাম না যে কি হতে চলছে। আবার একটু আসলে নার্ভাস ফিল হচ্ছিল, মনে হচ্ছিল একটু ভয় ভয়, হালকা হালকা ভয় হচ্ছিল। তো আমি যখন ভয় পাচ্ছি আর কি, তখন আমি উঠে দাঁড়ালাম, ওখানে বসেছিলাম তো, শুয়েছিলাম, আমি উঠে দাঁড়ালাম। দাঁড়ার সঙ্গে সঙ্গে যে কি প্রায় 8-10টা ইটের ঢেল, যেটা ইটের ঢেল আর কি বলা হয়, ইটের মাটির আর কি, মাটির ঢেল, সরি ইটের না, মাটির ঢেল আমার ধামধাম করে আমার আশেপাশ দিয়ে পড়ছে আর কি। আচ্ছা, এখন আমি তো প্রচন্ড ভয় পাই যাই। আমার কাছে 2টা ফোন ছিল, একটা কিপ্যাড ফোন দিয়ে আমি কথা বলছি, আর যেটা টাচ ফোন ছিল ওটা আমি ফ্ল্যাশটা অন করি, যেহেতু অন্ধকার হয়ে গেছে চারপাশ। আমি ফ্ল্যাশটা অন করে আশেপাশে আমি দেখছি আর কি, কেউ শয়তানি দুষ্টুমি করছে নাকি। আবার ভাবছি কবরস্থানে তো মাটি আছে, যেহেতু মাটি দিয়ে আবার কেউ ফ্রেন্ড সার্কেল কিংবা অন্যান্য কেউ যদি ঢেলটেল মারে, মানে আপনার কিছু যৌক্তিক কারণ আপনার কাছে মনে হয়েছে যে বন্ধুরা বা অন্য কেউ, পরিচিত কেউ আপনাকে ঢিল মারতে পারে, দুষ্টুমি করছে হয়তো। অবশ্যই খুব একটা ভয় পাচ্ছিলেন না? না, খুব একটা ভয় পাচ্ছিলাম না। জি। তখন ঢেল যখন মারে, তখন আমি ফ্ল্যাশটা অন করি, আমার ফোনে ফ্ল্যাশটা অন করে দেখি যে না, কেউ তো নাই আশেপাশে, কেউ নাই। কি হয়, প্রচন্ড পরিমাণে বাতাস, ঝড়ো বাতাস চলে আসে ওই মুহূর্তে। দেখি আমার আশেপাশে যে গাছগুলো আছে একদম মোটামুটি হেলে পড়তেছে, এরকম অবস্থা। বৃষ্টি হয় না, কালো প্রচন্ড বাতাস পরিমাণ আসে। তো আমি কিন্তু তখন খুব ভয় পেয়ে যাই আর কি, প্রথম দিক পাই না, সেই মুহূর্তে আমি খুব ভয় পেয়ে যাই, কি হচ্ছে আমার সাথে এটা, আমি তো কি করব না করব। তো আমি চুপচাপ আল্লাহর নাম নিচ্ছি, সূরা টুরা বলছি আর কি, দোয়া পাঠ করছি, আয়াতুল কুরসি বলছি, সূরা ফাতিহা বলছি। আমি কিন্তু তারপরেও ওই জায়গাটা স্টিল নাও আমি দাঁড়ায় আছি সাহস করে আর কি, যেহেতু আমি সেরকম একটা খুব বেশি ভয় পাচ্ছিলাম না, কিন্তু ভয় হচ্ছিল। দাঁড়ায় আছি, দাঁড়ায় থাকতে থাকতে আমি বললাম না, এই জায়গায় আর থাকা যাবে না অনেকক্ষণ। আমি ভাবছি যদি ফ্রেন্ড সার্কেল কিংবা অন্যান্য কেউ যদি মাটির ঢেলটা মারে, তাহলে অবশ্যই আমাকে ভয় দেখালো, কিন্তু অবশ্যই কিছুক্ষণ পর তো তারা আসবে কিংবা বলবে যে ভয় পাইছিস, সেই ফ্রেন্ড সার্কেল যেরকম আড্ডা দেয় আর কি, যে তোকে ভয় দেখার জন্য এরকম করলাম। কিংবা অন্যান্য অপরিচিত কেউ যদি থাকে, ওরাও যদি ঢেল মারে কিংবা যাইতে বলে, ওরাও তো আসতে পারে, এসে বলতে পারে যে আপনি এত রাতে এখানে কি করছেন, এখানে থাকা ঠিক না, আপনি এখান থেকে চলে যান। প্রায় আমি 10 মিনিটের মতো ওখানে থাকি, প্রচন্ড পরিমাণে চারপাশ দিয়ে বাতাস আসতেছে। আচ্ছা, তারপর আমি দাঁড়ায় আছি, দাঁড়ায় থাকার পর আমি দেখতেছি না আর আমার দ্বারা সম্ভব হচ্ছে, আমার শরীরের পশমগুলো পুরো শিউরে উঠছে। আচ্ছা, আমি প্রচন্ড পরিমাণে সেই মুহূর্তে আর কি ভয় পেয়ে গেছি। ভয় পায় আমি কি করলাম, সূরা বলতে বলতে, সূরা পাঠ করতে করতে আমি সামনের দিকে এগুচ্ছি আর কি, আমার বাসার দিকে, বাদ থেকে সোজা এগোতে আর কি, সোজা আস্তে আস্তে এগোচ্ছি। আমি স্পষ্টভাবে বুঝতে পারছি যে আমার শরীরের পিছনে মনে হচ্ছে কেউ একটা ধাক্কা দিচ্ছে, কিংবা শরীর হালকা ভার হয়ে গেছে, আমি কিন্তু স্পষ্ট বুঝতে পারছি। আচ্ছা, কিন্তু ওই যে মুরব্বী বয়স্ক মানুষরা যা বলে আর কি, যে রাতের অন্ধকারে কিংবা কবরস্থানে কিংবা অন্য নির্ঝুম জায়গায় গেলে সামনের দিকে এগোলে নাকি পিছনে তাকাতে হয় না, এরকম মুরব্বীরা বলে, হুজুররাও নাকি বলে। তা আমি কিন্তু আর পিছনে তাকাই না। তখন সেই মুহূর্তে কিন্তু আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছি, আমার গা কিন্তু পশমগুলো শিউরে উঠছে। আমি এগুচ্ছি বাসার দিকে, সামনে এগুতে দেখলাম আমার শরীর কাজ করছে না আর কি, যেমন মানুষকে রাতে ঘুমার সময় বোবা ধরার মতো কিছু আছে না একটা, যে বোবা ধরলে কিন্তু শরীর কাজ করে না, কিন্তু
আপনি যেদিকে নড়েন, যেদিকে যান, যতই চিল্লান, যতই কিছু বলেন, আপনার কোনো কাজ করবে না, কিন্তু কেউ শুনতে পাবে না আর কি আপনার কথাবার্তাগুলো। আমি মনে করছি যে আমাকে বোবা ধরছে কিংবা আমার পিছনে কেউ আছে, আমি স্পষ্ট বুঝতে পারছি। তাও আমি এগুচ্ছি, আস্তে আস্তে করে হাঁটতেছি। হাঁটতে হাঁটতে একটু সামনে যেতে একটা দূর থেকে দেখলাম যে একটা পোলের মধ্যে লাইট জ্বলছে আর কি। তা লাইটের মধ্যে দেখলাম যে হয়তো বা কেউ এখানে আছে। তা আমি তখন আমার একটু হালকা হালকা সেন্স আসছে আর কি, জ্ঞান আসছে, যে আমি বুঝতে পারছি যে যাক হয়তো বা ওই জায়গাটা থেকে একটু বেরিয়ে আসছি। প্রায় 8-10 মিনিট হাঁটছি, তো বাড়ির কাছাকাছি রিক্সা দেখতে পাচ্ছি, পোলের আলো দেখতে পাচ্ছি। আমি কি করলাম, মারলাম বাসায় দৌড়, এক দৌড়, ফোন টোন পকেটে ঢুকে মারলাম দৌড়, বাসায় গেলাম। বাসায় যাই আমি তো পুরো আমার গা শিহরিত। আমি গরমকাল ছিল তো শরীরের কাপড় খুললাম, আমি বাথরুম গেলাম, ফ্রেশ হইলাম, ওয়াশরুমে যাই, ফ্রেশ হয়ে বের হইলাম। বের হয়ে টিভি অন করলাম, ঘরের মধ্যে ভাবছি। আমি বাসায় কিন্তু এই জিনিসটা তখন শেয়ার করিনি। আমি কিন্তু খুব নার্ভাস হয়ে বাসার রুমের মধ্যে ফ্রেশ হয়ে আমি বসে আছি, টিভি অন করলাম, ল্যাপটপ ছিল, ল্যাপটপ ইউজ করছিলাম। আমি প্রচণ্ড যখন ভয় পেয়ে গেছি, আমি টিভিও বন্ধ করে দিলাম। দেখি রাতবেলা প্রচুর পরিমাণে বৃষ্টি, ওই রাতে ওই সময়টায় বৃষ্টি শুরু হলো। তা আমি ঘুমাতে যাচ্ছি, কিন্তু আমার ঘুম ধরছে না। প্রায় তখন রাত বেজে গেছে প্রায় 1টা থেকে 1:30। ঘুমাতে টিভি মনিটর সব অফ করলাম, কিন্তু ঘুমাতে যাচ্ছে, কিন্তু ঘুম হচ্ছে না আমার। আমি কি করব, আমার ওই জিনিসটা, ওখানকার জিনিসটা এরকম আমার মানে এত পরিমাণে আমি ভয় পাইছি, এত লোম আমার শরীরে খারাপ হয়ে গেছে যে হচ্ছে ওই জিনিসটা আমার মাথায় কাজ করছে। আমি তো এর আগে অনেক গেছি ওই জায়গায় দিনের বেলা, আমার শৈশব যেহেতু আমার ওইখানে বেড়ে ওঠা, আমি কিন্তু অত ভয় পেতাম না। এমন ওই জিনিসটা হলো সেদিন যে আমি বুঝতে পারিনি আর কি, এরকম তো হওয়ার কথা না। আমি কিন্তু বাসায় এসে ওই জিনিসটাই থিঙ্ক করছি যে কি হলো না হলো, এরকম তো আগে কখনো হয়নি। যাই হোক, তখন ঘুম যেহেতু আমার রুমে আসে না, আমার ঘুম হয় না, অনেকক্ষণ ধরে আছি, ঘুম টুম হয় না। তো এক সময় কি হলো, প্রায় ভোরের দিকে হলো, আজান দিচ্ছে আর কি, ফজরের আজান। তো ওই সময়টা মোটামুটি ঘুমিয়ে গেলাম। সকালবেলা উঠলাম, সকাল 9টা থেকে 9:30। ব্রেকফাস্ট করলাম, বা আমার তখন কিন্তু জোর চলে আসছে, আমি বুঝতে পারছি আমার শরীরে জোর চলে আসছে। আমি হালকা ব্রেকফাস্ট করে আমি গেলাম ওখানে, আবার বাদে গেলাম দিনের বেলা, যেহেতু সকালবেলা বাদ থেকে গেলাম, যা ওই জায়গাটায়, যে সেম জায়গাটায় আমি গেলাম আবার, যে হচ্ছে যে জায়গায় বসি আর কি, যে বসার যে জায়গায় স্থান আছে, ওই জায়গাটা গেলাম, যাই আমি বসলাম একা, লোকজন যাতায়াত করতেছে, সেরকম একটা পরিমাণ লোক নেই। আর একটি আমি ইন্ট্রোডিউস করতে চাই যে আমাদের যে বাঁধটা আছে, বাঁধের দুপাশ দিয়ে আমাদের কিন্তু সুন্দর সুন্দর গাছ আছে। আচ্ছা, কাঁঠাল গাছ, তারপর কাঠ গাছ, এরকম আছে। তো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে আর কি। আর আলো বাতাস, তো আপনার বিকেল টাইমে এখানে মোটামুটি মানুষ আসে রেস্ট নেওয়ার জন্য, শরীরে আনন্দ উপভোগ করার জন্য, বাতাস, হালকা নির্ঝুম বাতাস নেওয়ার জন্য শরীরের মধ্যে আসে। তা আমি সকালবেলা যখন যাচ্ছি, যেতে ওই জায়গাটা যাই বসি, আমি ফিল করি যে জায়গাটা আমার কালকে রাতে যে ঘটনাটা হয়েছিল কি হতে পারে। আমি দেখতে গেছিলাম যে মাটির ঢিলটা যে আমার মারা হয়েছিল আমার শরীরে, সেই ঢিলগুলো আছে কিনা। আমি চারপাশে দেখি না, মাটির ঢিল নাই, কিন্তু কিছু পাথর, কিছু ইট আছে। আমি তখন ওখানে ওই বাঁধ থেকে পাশে কিন্তু একটা হচ্ছে আপনার এতিমখানা ছিল, শুরুতে বলছিলাম এতিমখানা, ওই যে মুয়াজ্জেম আছে আর কি। তো ওখানে যেহেতু আমরা যাই, পাশাপাশি বাসা, ওখানকার মুয়াজ্জেমের সাথে কথাবার্তা হয়। আচ্ছা, যেহেতু ফ্রেন্ডের মতোই উনি আর কি, মুয়াজ্জেমরে আমি ডাকি, যে উনি এতিমখানা থেকে বের হয়, গেট থেকে বের হয়, ওই টাইলসের মধ্যে যে বসার স্থানটা আছে ওই জায়গায় আসে হচ্ছে, উনারে ডাকি, সালাম টালাম দিয়ে বলি যে ভাইয়া এখানে তো সবসময় আসা হয়, হচ্ছে রাতেও তো প্রায় আসা হয়, তো ওইরকম মধ্যরাতে আসা হয় না, কিন্তু কালকে রাতে এরকম আমি 10টার সময় এই জায়গাটা আসছিলাম। আসার পর আমি বসছি ফোনে, আসলে আমার ঠিক হয়নি, কবরস্থান তো অবশ্যই পবিত্র স্থান, একটা পবিত্র জায়গা। তখন আমি বসে ফোনে কথা বলছিলাম ফ্রেন্ডের সঙ্গে। আচ্ছা, কথা বলছিলাম, তো সেই মুহূর্তে আমি একটু রোমান্টিক ভাবে কথা বলছিলাম, তো একটু শুয়ে কথা বলছিলাম। সেই মুহূর্তে ওই জায়গাটায় হচ্ছে অন্ধকার হয়ে গেল। আশেপাশে মোটামুটি একটু আলো আছে, দূর থেকে দেখা যাচ্ছে, কিন্তু আমার যে জায়গাটা বসে আছি অন্ধকার হয়ে গেল, এবং আমার কানের পাশ দিয়ে বাতাস আসতেছে ফুরফুরে। আমি আর কি শেয়ার করছি আমার মুয়াজ্জিমরে, ওই জায়গাটায় সেম জায়গাটায় বসে। তিনি কি বললেন? তিনি বললেন যে হচ্ছে, দেখো বাবা, কবরস্থান তো অবশ্যই পবিত্র জায়গা, তুমি আসছো ঠিক আছে, কবরস্থানে সেরকম খারাপ জিনিস থাকে না, কিন্তু এই যে জায়গাটায় আমরা আসি, জায়গাটা বসে, এই জায়গায় কিন্তু ছোট বাচ্চাদের দাফন করা হয়। তো আমরা ওই মুয়াজ্জেম বললো যে আমরা শুনছি, কিংবা ময় মুরব্বীরা, যেখানে নাকি রাতে আত্মা জাতীয় কোনো কিছু ঘুরে বেড়ায়, যে এরকম একা লোকজনকে দেখলে একটু ভয় টয় দেখায়, যেন এই জায়গাটা না থাকে।
মুয়াজ্জেম আর কি আমার এই জিনিসটা শেয়ার করে আর কি। আচ্ছা, এরপরে কি আর কোনো ঘটনা ঘটেছে আপনার সাথে এই ধরনের? না, এই ধরনের আমি সেদিন এই যে মানে সার্কামস্টান্সেস যেটা আপনার সাথে ঘটে গেছে, যে ঘটনাগুলো, পরবর্তী সময় কি আর এই ধরনের কোনো কিছু ঘটেনি, মানে এই সংক্রান্ত? না, এই সংক্রান্ত আর আমার কোনো ঘটনা ঘটেনি। অনেক ধন্যবাদ রনি। আমরা শুনছিলাম আলমগীর ইসলাম রনির একদম প্রথম ঘটনা, তার নিজের ঘটনা, কবরস্থানের ঘটনা, তার দেশের বাড়ির ঘটনা। আমরা আরেকবার চলে যাচ্ছি রনি ভাই আপনার কাছে। আপনার গাজীপুরের একটি ঘটনা রয়েছে, যেটি আপনার নিজের ঘটনা, এটিও আপনার ব্যক্তিগত জীবনের ঘটনা, ময়মনসিংহ যাবার ঘটনা খুব সম্ভবত, আমার যতদূর মনে পড়ে। আমরা সেই ঘটনাটি এবার শুনি আপনার মাধ্যমে, তারপর আমরা আবার আমাদের যারা শ্রোতারা আছেন, যারা তাদের মতামত জানাচ্ছেন, তাদের কথা আমরা পরে বলবো। জি, ধন্যবাদ ভাইয়া দ্বিতীয় গল্পটি বলার জন্য আর কি। জি জি, বলুন। আমি দিনাজপুর থেকে ময়মনসিংহের জন্য রওনা দিলাম। তো দিনাজপুর থেকে প্রথমে ঢাকায় আসি, সকালবেলা রওনা দিই, মেবি 2016-তে আর কি। তো ঢাকাতে আসি আর কি 4 বছর আগের ঘটনা। হ্যাঁ, 4 বছর আগের ঘটনা। সকালবেলা রওনা দিই দিনাজপুর থেকে। তা আমি ঢাকায় এসে গাজীপুরে নামি আর কি, চান্দুরাতে। তো ওখানে নামার পর একটা হোটেলে থাকি আর কি, প্রায় সন্ধ্যা আর কি, রাতে একটা হোটেল নেই, যে সকালবেলা আমি ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দিব। তা আমার ঘটনাটা হচ্ছে গাজীপুরে ওই হোটেলে, যে হোটেলে আমি উঠছি, আমি রাত 9টা 9:30টার সময় হোটেলটাতে উঠি। প্রথমে রিসেপশন সেন্টারে যাই। রিসেপশন সেন্টারে যে নিয়মাবলীগুলো আছে সেগুলোর মধ্য দিয়ে আমি হচ্ছে একটা রুম নেই, সিঙ্গেল একটা রুম নেই, এক বেডালা, যেহেতু আমি একা ছিলাম। তো নিয়ে হচ্ছে আমি রুমের মধ্যে যাই, পেটে করে দিই, তারপর ওনারা একজন দেয় এবং চাবিটা আমার দেয় রুমটা দেখাই দেওয়ার জন্য। রুমে যাই, আমি 4th ফ্লোরে সম্ভবত ছিলাম, 4 তলায়। তো রুমের মধ্যে যাই, রুমের মধ্যে যাওয়ার পর উনি চলে যায় আর কি, বলে দেয় যে সব কিছু ছিল। তো আমি যেহেতু টায়ার্ড ছিলাম, ঢাকাতে দিনাজপুর থেকে এসেছি, তো আমি প্রথমে কাপড় চোপড়গুলো খুলে দরজাটা লাগাই দিই, কাপড় চোপড়গুলো খুলে হচ্ছে আমি ওয়াশরুমে যাই আর কি। ওয়াশরুমে যাওয়ার পর হচ্ছে তখনই আমার ঘটনাটা ঘটে। আমি ওয়াশরুমে যাই, লাইটটা অন করি, অন করে হচ্ছে আমি ওয়াশরুমে যাই। ওয়াশরুমে ঢুকতেই আমার শরীরটা কেমন জানি একটা ভয়াবহ অবস্থা, যে শরীরটা মনে হচ্ছে ভারী হয়ে গেছে আমার। কি কারণে মনে হলো এটা? আমি নিজে আজ পর্যন্ত এখনো এক্সপ্লেন করতে পারি না যে এটা কেমন হলো, কেন হলো, কেমনে হলো। যে আমি যে লাইট অন করলাম, আমি ঢুকলাম, একদম সুন্দর মানুষ, ভালোভাবে আসলাম, আমি ওয়াশরুমে ঢুকলাম, দরজা বন্ধ করলাম, আমি হচ্ছে ফ্রেশ হব, দেন মনে হলো যে আমার শরীরটা প্রচন্ড ভারী হয়ে গেছে, প্রচন্ড ভারী, যে আমি আসলে নিজে এখন পর্যন্ত এক্সপ্লেন করতে পারি না যে বিষয়টা কি। তা আমি যখন আছি আর কি ওয়াশরুমের ভিতর, সে সময় হচ্ছে কি যে মনে হলো, আমার মনে হচ্ছে পিছন দিকে কিছু আছে, শরীরটা ভারী হয়ে গেছে এবং ওয়াশরুমে আছি। আমি 10টার সময় ওয়াশরুমে ঢুকছি, আমার দেখতে দেখতে 11টা 11:30 বাজে গেছে, যে আমি 1-1.5 ঘন্টা ওয়াশরুমের মধ্যেই ছিলাম। দেন আমি কিছু করিনি, ফ্রেশ হইনি, কিছু হয়নি, কমোড ছিল, কমোডের মধ্যে আমি বসে আছি, আমি কোনো কিছু করিনি, ফ্রেশ হইনি। আমি যে 1-1.5 ঘন্টা ওয়াশরুমে আছি, এটা আমি নিজেই কল্পনা করতে পারি না। আমি যখন একটা সময় আমার ফোন বাজে আর কি, প্রচন্ড কেউ ফোন দিচ্ছিল বাসা থেকে, যে ফোন বাজতে বাজতে সে সময়টা আমি একটু হালকা আমার সেন্স আসে আর কি। হ্যাঁ, আমি তখন সেন্স আসে, আমি তো দেখি ওয়াশরুম, হ্যাঁ ওয়াশরুমে যখন দেখি তখন তো মনে হলো যে আমি তো অনেকক্ষণ আগে ওয়াশরুমে আসছি, কিন্তু আমি এতক্ষণ ধরে চুপচাপ একা বসে আছি, কেন, কি হলো আমার? কিন্তু মেবি তখন মনে হচ্ছে যে আমি ওয়াশরুমে যখন ঢুকি, আমার শরীরটা মনে হচ্ছিল একটা নার্ভাস ফিল কাজ করতেছিল, শরীরটা ভারী হয়ে গেছিল। সে সময় ওয়াশরুম থেকে আমি মোটামুটি একটু ভয় পাই যাই সেই জায়গায়। যদিও আমি ছোটবেলা থেকে ভয় টয় অত পেতাম না, ভূত টুত এই সমস্ত জিনটেন এই সমস্ত বিশ্বাস করতাম না, সাহসী ছিলাম মোটামুটি। তো আমার শরীরটা প্রচণ্ড ভারী হয়ে যায় ভাইয়া। আমি ফ্রেশ হয়ে মোটামুটি তাড়াতাড়ি আর কি ফ্রেশ হয়ে দেন দেখি অনেক বাজে গেছে, ফ্রেশ হয়ে আমি বের হই আর কি, দরজাটা লাগাই দিই, সিটকানিটা বাথরুমের, লাইট অফ করে দিই, রুমের মধ্যে আসি, কাপড় চেঞ্জ করি, অন্য কাপড় পরি, আমি টিভি অন করি আর কি। টিভি অন করি, আমি টিভি অন করে লাইট হচ্ছে অফ করে দিই, টিভি যেহেতু অন আছে। তো ভালো লাগে না, প্রায় 12টা 12:30 বেজে গেছে। তখন আমার মধ্যে একটা নার্ভাস ফিল কাজ করে, এরকম যে আমি প্রথমে যেরকম হচ্ছে ওয়াশরুমে ঢুকছিলাম ফার্স্ট টাইমে, সেই অবস্থাটা আমার পুনরায় ঘটে, যে আমার শরীরটা মনে হলো আমি একটু ঠিক ছিলাম, প্রায় আধা ঘন্টা 30-40 মিনিট ঠিক ছিলাম, যে মোটামুটি স্বাভাবিক কাজ করছিলাম, কিন্তু প্রথমের অবস্থানের মধ্যে আবার আমি ফিরে আসি, যে আমার শরীরটা মনে হচ্ছে যে আবার আমার ভারী হয়ে গেছে, এরকম মনে হচ্ছে। আমি স্পষ্ট বুঝতে পারছি যে আমার শরীরটা ভারী হয়ে গেছে। আমি চাই না যে হোয়াট ইজ নেক্সট, আমি কি করব না করব আমি বুঝি না। আমি হচ্ছে টিভিটা সঙ্গে অফ করে দিই, লাইট অন করে টিভিটা অফ করে দিই, জানালা ছিল, জানালাটা খুলি আর কি। বাইরে তো সব কিছু ঠিক আছে, নর্মাল হাওয়া, হালকা হালকা নির্ঝুম বাতাস হচ্ছে, সব কিছু ঠিক আছে।
দেন এখন ঘুমাতে যাব, কিন্তু আমার ঘুম টুম চোখের মধ্যে কিছু নেই, কিন্তু আমার শরীরটা ভার হয়ে আছে। আমি বুঝতে পারছি যে আমাকে কিছু অ্যাটাক করছে কিংবা আমাকে কিছু ধরছে, এই জাতীয় জিনিস। আপনি কি মানে কিছু দেখতে পেয়েছিলেন? মানে না, আমি কিছু দেখতে পাইনি, কিন্তু কি এখানে একটা ঘটনা আছে। আমি যখন হচ্ছে বাথরুম থেকে বের হই, ওয়াশরুম থেকে বের হই, আমার রুমের তো লাইট অন আছে, কিন্তু আমি দেখি যে ছায়া জাতীয় আমার রুমের মধ্যে কিছু একটা ছিল হালকা। আমি যখনই ওয়াশরুম থেকে বের হই, যে রুমে ঢুকবো, তখনই দেখি ছায়া জাতীয় একটা বড় কিছু আর কি, ছায়া, আলোর মধ্যে ছায়াটা বোঝা যাচ্ছে। কিন্তু আমি ঢুকলাম, একটু চোখের পলক পড়লো, ছায়াটা গায়েব হয়ে গেল। এই জাতীয় আমি একটা কিছু দেখি। ছায়া মূর্তি আপনি দেখতে পেয়েছেন? অবশ্যই। আচ্ছা, তারপরে কি ঘটলো? তারপরে আমি জানালাটা অফ করে দিই আর কি, জানালাটা অফ করে আমি ঘুমাতে যাই আর কি। ঘুমার জন্য প্রস্তুতি নেই, কিন্তু আমার কিছুতে ঘুম আসে না। আমার শরীরটা ভারী হয়ে গেছে, আমি লাইট অফ করে দিই। আমি যেই ছায়াটা আমি দেখছিলাম ওয়াশরুম থেকে বের হয়, আমি মনে হচ্ছে আবার ওই ছায়াটা দেখতে পাচ্ছি। প্রচন্ড পরিমাণে আমি ভয় পাই যাই। কি করি, আমি লাইটটা আবার অন করি। আমি সবসময় আর কি লাইট অফ ছাড়া আমার ঘুম আসে না। সেই মুহূর্তে আমার কি মনে হলো যে না, লাইটটা আমি অন করি, লাইটটা অন করে আমাকে ঘুমাতে হবে। আমি ভয় পাচ্ছি কিন্তু সেই মুহূর্তে যে, আর হোটেল মেবি সব জায়গায় হোটেল রুমগুলো কিন্তু সাদা হয়, বেড টেড সবকিছু দেয়াল সাদা হয় আর কি, অনেক সাধারণত। হ্যাঁ, সাদা। তাই আমি সাদার মধ্যে মনে করেন যে একটা আবছা ধরনের কিছু দেখতে পাচ্ছি, ছায়া ধরনের আর কি, আস্তে আস্তে যাচ্ছে। আমি শোয়ার জন্য লাইট অন করে থাকি, তাও মনে হচ্ছে যে ছায়া। আমি চোখ বন্ধ করে থাকি। শীতের সময় সম্ভবত ছিল, হালকা শীত আর কি। তা আমি উল্টা পাশে উবুত হয়ে শোয়ার চেষ্টা করি। আমি দেখবো না, কিছু দেখবো না আর কি, লাইট অন আছে, আমি কোনো কিছু দেখবো না। আমি কি করি, হুট করে উঠে আমি টিভিটাও অন করে দিই, গান টান শুনি আর কি, খবরটা নিউজ টিউজ দেখি, যেন আমার ভয়টা, ওই ভীতুটা, আমার ওই জিনিসটা কেটে যায় আর কি। কিছুতেই হচ্ছে না ভাইয়া। আমি ঘুমানোর অনেক রকম চেষ্টা করছি, দোয়া পড়ছি, দোয়া করতেছি আল্লাহর কাছে, বলছি আল্লাহ আমি কোন জায়গায় আসলাম, আমাকে হেফাজত করো, আমার ভুল ত্রুটি হলে ক্ষমা করে দাও। কিন্তু আমি স্পষ্টভাবে বুঝতে পারি যে না, আমার মনে হচ্ছে কেউ অ্যাটাক দিছে। আমি উবুত হয়ে যে শুয়ে আছি, আমি মনে হচ্ছে আমি উবুত হয়ে যে আসি, আমার শরীরের উপর কেউ একটা চাপ দিছে। আমি স্পষ্টভাবে বুঝতে পারছি যে আমার শরীরের মধ্যে কেউ চাপ দিছে, একটা বোবা ধরানোর মতো। আমি ওই মুহূর্তে আমি কিন্তু প্রচন্ড পরিমাণে চিল্লাইছি। আমার আজ পর্যন্ত, এখন পর্যন্ত স্পষ্টভাবে মনে আছে আমি প্রচন্ড পরিমাণে চিল্লাইছি। আপনার এই চিৎকার করা বা এই যে আপনি ভয় পেলেন, আশেপাশের যারা অন্য বোর্ডার্স ছিল বা ওই হোটেলে যারা ছিলেন বা ওখানকার যারা কর্মী বা কর্মচারী ছিলেন, তারা কি শুনতে পেয়েছিলেন বা তারা কি জানতে পেরেছিলেন? সেটাই হচ্ছে অবাক করার বিষয়, যে আমি এত পরিমাণ চিল্লাইছি, এত জোরে চিল্লাইছি, কথা বলছি। অবাক করার বিষয় যে কেউ শুনতে পায়নি। আমি যেই মানে ফ্লোরে ছিলাম, 2-3টা রুম পরে পাশে মানে আরেকটা রিসেপশন সেন্টার ছিল, পাশের রুমেও হয়তো বা দেখছিলাম যে কেউ রুমে আছে। কিন্তু আমি অবশ্যই, যে একটা মানুষ রাত 12টা 12:30 বাজে একটু কথা বললেই কিন্তু শোনা যায়। আমি এত পরিমাণ চিল্লাইছি যে আমাকে বাঁচাও, আমি এখানে থাকবো না, আমি চলে যাব, আমাকে কেউ থাকলে মাফ করে দাও, ক্ষমা করে দাও, এরকম আমি এত যে চিল্লাইছি। কিন্তু যে হোয়াট হ্যাপেন্ড, যে আমি কিছু বুঝতে পারছি না, এটা কি হচ্ছে আমার সাথে, যে আমি এত পরিমাণ চিল্লাইছি অনেকক্ষণ ধরে। আমি যখন ওই যে শুয়েছিলাম উবুত হয়ে, আমি তো স্পষ্ট বুঝতে পারছিলাম আমার শরীরের মধ্যে কিছু একটা ভর করছে, ভার হয়েছে আর কি। তখন প্রায় অনেকক্ষণ ছিলাম ওভাবে, সূরা দোয়া টোয়া পড়ছিলাম প্রায় 15 থেকে 20 মিনিট ভাইয়া। আমি অনেক চিল্লাইছি যে আমি এখান থেকে চলে যাব, কেউ থাকলে চলে যাও। লাইট অন ছিল, তাও কিন্তু মানে কিছু না। তারপর 15-20 মিনিট থাকার পর মোটামুটি হালকা আমি ওই অবস্থাতে কিন্তু শরীর হাত পা নড়াইতে পারছিলাম। কিন্তু আমার স্পষ্ট খেয়াল আছে আমি চিল্লাচ্ছিলাম, কথা বলছিলাম, জোরে জোরে চিৎকার করছিলাম। কিন্তু ওই মুহূর্তে কেউ বুঝতে পারেনি আর কি। তাই একটু 15-20 মিনিট পর আমার শরীরটা স্বাভাবিক হলো, দেখতেছি আমি হাত পা নড়াইতে পারছি। সেই মুহূর্তটা কিন্তু আমি হাত পা নড়াইতে পারছিলাম না, চিৎকার করতে পারছিলাম। সেই সময় তখন কি হলো, হাত পা নড়াইতে পারছি। আমি ভাবলাম না, আমি মনে হচ্ছে যে আমার শরীর থেকে কিছু একটা চলে গেছে, মানে শরীরটা হালকা, আমি বুঝা পাচ্ছি একটু হালকা হালকা হচ্ছে আর কি। তখন আমি আর কি উবুর থেকে সোজা হয় আমি বিছানার মধ্যে বসি। বিছানার মধ্যে বসে তো আমার হায় আমি কিন্তু অনেক রকম মানে জোরে একটা চিৎকার করছি, সঙ্গে রিসেপশন সেন্টার থেকে একটা ছেলে চলে আসে, গেট ঢকঢকাচ্ছে। গেট তো আমার ভিতর থেকে লক করা আছে, সিটকানি। তো আমি গেট খুললাম, আমি ওই ছেলেটাকে পুরো বলকা, এই মিয়া আপনারা এতক্ষণ ধরে ডাকছি আমি, আপনি শুনছেন না? বলছে হ্যাঁ ভাই, না ভাইয়া আপনি তো এখন ডাকলেন, কেবল একটা চিৎকার করলেন তাই আসলাম। কিন্তু আমি বললাম না ভাইয়া, আমি তো আধা ঘন্টা ধরে আমি চিল্লাচ্ছি, কথা বলছি যে আমার সাথে কিছু একটা হচ্ছে, ভয় পাচ্ছি আমি, এরকম জাতীয় একটা ঘটনা ঘটছে আমার সাথে। কিন্তু ওরা কিছুতেই বিশ্বাস করে না, কোনো রকম শব্দ হয়নি, ওরা বলছে কোনো রকম কিছু হয়নি, এরকম আর কি ওরা বলছে। তখন আমি আর কি, ওরা অনেক বুঝায় এই সেই, তখন আমি কি করে ওই রুম থেকে আমার একটা আলাদা রুমে ট্রান্সফার করে দেয়, পাশে একটু দূরে আর কি। তো মোটামুটি ওই রুমে যাই, দোয়াটাও প্রথমে পড়ি, দোয়াটাও পরে
ফ্রেশ হয়ে দোয়াটাও পড়ি আর কি, তখন ওই রুমের মধ্যে থাকি আর কি। আমি ওই রাতটা মোটামুটি ওভাবে যায় আর কি। দেন সকালবেলা আমি সুন্দরভাবে বের হয়ে হচ্ছে ওই হোটেল থেকে চলে যাই ময়মনসিংহের উদ্দেশ্যে। তা মোটামুটি আজ পর্যন্ত আমি জানতে পারলাম না যে হচ্ছে আমার ওই রাতের আমার সাথে ওই বিষয়টা কি হয়েছিল। আজ পর্যন্ত আমি এখন পর্যন্ত জানি না যে আমার আসলে কি হয়েছিল সেদিনকার বিষয়টা। অনেক ধন্যবাদ আপনাকে আলমগীর ইসলাম রনি, আপনার দ্বিতীয় ঘটনাটি আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য। শুনছেন রেডিও ধ্বনি 91.2 FM। শাহ আব্দুর রহমান সাথে আছেন এই মুহূর্তে। আপনার এক দুঃসম্পর্কের নানার ঘটনা দিয়ে আজকে আমি শুরু করতে চাই। আপনার ঘটনা। ওকে, এটা হচ্ছে আমার আম্মুর মুখ থেকে শোনা, আমার আম্মুর মামার ঘটনা। দ্যাট মিনস আমার নানা হন উনি সম্পর্কে। তো উনি একজন বিজনেসম্যান ছিলেন, উনি বিজনেস করতেন। জি। তো উনি ওনার অফিসিয়াল যে প্রসিজারগুলো আছে ওইগুলো শেষ করে রাত 9টার দিকে উনি বাড়ির উদ্দেশ্যে রওনা করেন। তো ওনার বাড়িতে যেতে হলে একটা বাঁশের সাঁকো পার হতে হয়, অর্থাৎ একটা ছোট খাল আছে, খালটা বাঁশের সাঁকোর মাধ্যমে পার হতে হয়। তো উনি বাড়িতে যাওয়ার জন্য যখন বাঁশের যে সাঁকোটা আছে সেটার কাছে যখন যান, সাঁকোতে যখন উঠতে যাবেন তখন উনি ফিল করতে পারলেন যে সাঁকোটা কেমন যেন দুলতেছে। কেউ হয়তো বা সাঁকোর উপরে আছে, কেউ সাঁকোটা নাড়া দিচ্ছে, সাঁকোটা দুলতেছে, কিন্তু দেয়ার ইজ নোবডি। সেখানে কোনো মানুষ ছিল না, অথচ উনি ফিল করতে পারতেছেন যে সাঁকোটা কেউ নাড়া দিচ্ছে, সাঁকোটা কেউ দোলাচ্ছে। তো উনি কোনো কিছু চিন্তা না করে বা উনি এটা নিয়ে গিল্টি ফিল করেন না, কোনো কিছু চিন্তা না করে উনি যখন সাঁকোর উপরে উঠলেন, সাঁকোর উপরে ওঠার পরে উনি সাঁকো পার হচ্ছিলেন। তো যত দূরে যাচ্ছিলেন, যতটা অগ্রবর্তী হচ্ছিলেন, ততটা সাঁকো বেশি করে তুলতেছে, মনে হচ্ছে তত কেউ ফোর্স করতেছে, খুব ফোর্সলি সাঁকোটা দোলাচ্ছে। তো উনি এভাবে করতে করতে যত দ্রুত যাচ্ছেন, মানে যত অগ্রবর্তী হচ্ছেন, তত বেশি করে সাঁকো দুলতেছে। তো একটা সময় উনি যখন সাঁকোর মধ্যবর্তী অবস্থানে যান, আর লিঙ্কন ভাই আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে পরিস্থিতি কিন্তু পরিবেশ পরিস্থিতি অর্থাৎ ওয়েদার কিন্তু একদমই নর্মাল ছিল। উনি যখন সাঁকোর মধ্যবর্তী স্থানে যান তখন হঠাৎ করে ঝোড়ো হাওয়া এবং ভারী বর্ষণ শুরু হয়। পরিস্থিতি একেবারে নর্মাল থাকা সত্ত্বেও, ওয়েদারটা খুবই নর্মাল ছিল, সেটা থাকা সত্ত্বেও সাঁকোর মধ্যবর্তী অবস্থানে যখন মধ্যবর্তী স্থানে যান তখন সাঁকো মানে প্রচুর পরিমাণ ঝোড়ো হাওয়া এবং ভারী বর্ষণ শুরু হয়। ইভেন উনি নিজেকে কন্ট্রোল করতে পারতেছিলেন না। তো উনি খুব উনি সজোরে ওনার যেভাবে থাকা দরকার, অর্থাৎ বাঁশের সাঁকোটা আঁকড়ে ধরে কোনোভাবে উনি ওইখানে টিকে থাকেন আর দোয়া দুরুদ পড়তে থাকেন। পরবর্তীতে একটু নর্মাল হয়, ওয়েদার সিচুয়েশন একটু নর্মাল হওয়ার পর উনি সাঁকোটা পার হলেন। সাঁকোটা পার হওয়ার সাথে সাথে দেখলেন ঝোড়ো হাওয়া বা ভারী বর্ষণ কিছুই নাই। তখন উনি ব্যাপারটা রিয়েলাইজ করতে পারেন যে সামথিং ইজ রং ইজ হিয়ার। দেন উনি যেটা করলেন, এক দৌড় দিয়ে বাড়িতে চলে যান। বাড়িতে চলে যাওয়ার পরে উনি বেহুশ হয়ে পড়ে যান, অর্থাৎ সেন্সলেস হয়ে যান। দেন সেন্স ফেরার পরে বাড়ির ফ্যামিলি সবার কাছে ব্যাপারটা শেয়ার করেন। তারা বললো, কই আজকে তো কোনো বৃষ্টি হয় নাই বা ঝড় হওয়ার তো কোনো প্রশ্নই আসে না, আজকে ওয়েদার তো যথেষ্ট নর্মাল ছিল। দেন ওনার এই কাহিনীর পরে উনি যথেষ্ট ভীত হয়ে পড়েন এবং অনেক দিন পর্যন্ত অসুস্থ ছিলেন। উনি একজন অর্থাৎ স্বাস্থ্য শরীর একটা আপনার কি বলো ওইটাকে, স্বাস্থ্য শরীর যথেষ্ট ভালো ছিল, স্বাস্থ্যবান একজন মানুষ। এই ঘটনার পরবর্তীতে উনি ভীত হয়ে যাওয়ার কারণে ওনার শরীরে জ্বর চলে আসে এবং প্রচন্ড অসুস্থ হয়ে পড়েন। তো জ্বরের কারণে ওনাকে বেসিক্যালি আমরা যেটা করি, জ্বর হইলে আমরা 3 দিন দেখি, যদি নর্মাল জ্বর হয় তাহলে তো 3 দিনের মধ্যে সেটা সেরে ওঠে আর কি। তো ডক্টর দেখান, কিন্তু ডক্টর যে মেডিসিনগুলো ট্রিট করে সেগুলো প্রপারলি ইউজ করার পরও কোনো সমাধান পাওয়া যায় না। ওনার জ্বরটা থেকে যায় এবং দিনকে দিন উনি অসুস্থ হয়ে পড়তে থাকেন, মেন্টালি এবং ফিজিক্যালি দুইটা দিক থেকে উনি অসুস্থ হয়ে পড়তে থাকেন এবং দিন দিন উনি খুব গুরুতর অসুস্থ, যত দিন যাচ্ছে তত বেশি অসুস্থ হয়ে পড়তেছেন। পরবর্তীতে উনি হচ্ছেন একজন আলেমের শরণাপন্ন হন। একজন আলেমের শরণাপন্ন হওয়ার পরে পরবর্তীতে অর্থাৎ ইসলামিক নিয়ম অনুযায়ী যে প্রসিজারগুলো আছে ওনাকে ওইভাবে ট্রিটমেন্ট করার পরে একটা সময় যে উনি ভালো হয়ে যান। তো এইখানে কিন্তু আসলে আমি যতটুকু জানি বা যতটুকু হরর স্টোরিগুলো আমার শোনা হয়েছে বা আমার রিলেটিভ যারা আছে, ফ্রেন্ড সার্কেল যারা আছে, তাদের কাছ থেকে যতটুকু শুনেছি, দ্যাট মিনস আমি মনে করি যে হরর স্টোরি কামস ফ্রম হরর প্লেসেস, বাট ইজন্ট ইট?
বাট এখানে কিন্তু টোটালি ডিফারেন্ট একটা স্টোরি, অর্থাৎ জায়গাটা কিন্তু টোটালি নর্মাল ছিল, মানে সেখান থেকে সে রেগুলারই যাতায়াত করে, ওইখানে ভয়ের কোনো কিছু ছিল না, ওটা না হরর প্লেস ছিল, ওটা কিন্তু কোনো হরর প্লেস ছিল না, নর্মাল একটা ওয়ে যেখান দিয়ে মানুষ যাতায়াত করে ইভেন সব সময়। আর সময়টাও ছিল কিন্তু খুব বেশি রাতে না, 9টার মধ্যে, আচ্ছা 9টার দিকে। তো এটার এক্সপ্লেনেশন কিন্তু ওনার কাছেও জানা নাই, বা আমরাও কিন্তু বুঝতে পারতেছি না আসলে ব্যাপারটা কি ছিল। দ্যাটস ইট। অলরাইট, আমরা পরবর্তী ঘটনাতে যেতে চাই। আমরা শাহ আব্দুর রহমানের পরবর্তী যে ঘটনা আছে সেটি শুনবো। এলাকার একটি লোক, আপনাদের এলাকার একটি লোক, এবং ইরি মৌসুমের যে ধান কাটা হয় সেই ধান কাটার সময়ের একটি ঘটনা, আমরা সেই ঘটনাটি শুনি। জি। আচ্ছা, ঘটনাটা হচ্ছে, এই ঘটনাটাও আমার ফুফু আমাকে বলেছিল, ইভেন ফুফু ওই লোকটাকে খুব কাছ থেকে দেখেছে, আমার ফুফুর পরিচিত লোক, উনি আমাদের এলাকারই লোক। এটা গোপালগঞ্জের ঘটনা। এটা গোপালগঞ্জের ঘটনা। গ্রামের নাম হচ্ছে ফলসি। ওই এলাকায় প্রচুর চাষাবাদ হয়, অর্থাৎ ধানি একটা এলাকা, ফসলি একটা এলাকা। তো ইরি ধানের সময় হয় কি, অনেকে ইরি ধানের সময় ফাঁকা ডাঙা, অনেকে ধানগুলা পেকে যাওয়ার পর ইরি ধান যখন কাটার সময় হয়ে যায়, তো ওই সময়টাতে মানুষ ধান কেটে চুরি করে নিয়ে যায়, বা অনেকে আছে। তো এটা পাহারা দেওয়ার জন্য সাপ্তাহিকভাবে সপ্তাহে এক একজন এক একদিন পাহারা দেয়। তো ওই দিন যে লোকটা পাহারার দায়িত্বে ছিলেন তার নাম হচ্ছে উজ্জ্বল নামের একটা লোক ওই দিন পাহারার দায়িত্বে ছিলেন। তো উনি কিন্তু ওই যে ধানি জমিটা, বা ওই ধানি জমিতে উনি যেখানে বসে পাহারা দিচ্ছিলেন, ওইখানে একটা সেলো মেশিন বলে ওইটাকে, সেলো মেশিন ছিল যেটাতে পানি সেচ দেয়, একটা কুড়ে ঘরের নিচে হচ্ছে সেলো মেশিন। ওইখানে বসে উনি হাতে একটা রামদা নিয়ে, অর্থাৎ গ্রামের মানুষ তো রাতে পাহারা দিচ্ছে হাতে একটা রামদা নিয়ে, তো উনি পাহারা দিচ্ছেন। তো উনি ওইখানের যে কাহিনীগুলো, ওইখানে একটা ভৌতিক কাহিনী ছিল, হরর প্লেস, ওইটা একটা হরর প্লেস ছিল, কিন্তু উনি সেটা জানতেন না। তো উনি ওইখানে নর্মালি বসে উনি ওইখানে পাহারা দিচ্ছেন। তো উনি পাহারা দিতে দিতে হঠাৎ করে লক্ষ্য করলেন জমির মধ্যবর্তী স্থানে, অর্থাৎ ইরি ধানের যে জমির মধ্যবর্তী স্থানে হঠাৎ করে দুইটা গরু দুই সাইড থেকে আসছে। আসার পরে তারা মুখোমুখি হওয়ার পরে দুইটা গরু লড়াই করতেছে, অর্থাৎ দুইটা গরু মারামারি করতেছে। তো উনি চিন্তা করতেছেন এই সময়টাতে এইখানে গরু আসছে, দুইটা গরু ধান না খেয়ে মারামারি করতেছে, সামথিং ইজ রং। তারপর উনি মনে করছেন এটা তো দূর থেকে অনেক দূরে, এটা কিন্তু ওনার থেকে অনেক দূরে ছিল, এটা তো দূরে হচ্ছে, আর আমার কাছে তো লোহার জিনিস আছে, বা আমার কাছে ম্যাসেজ লাইটার এগুলো আছে, তো আমার কাছে বোধ হয় এগুলো আসবে না। উনি যথেষ্ট সাহসী একজন মানুষ ছিলেন, এগুলো সম্পর্কে ওনার আইডিয়া ছিল। তো উনি মনে করতেছেন এইগুলো হয়তো আমার কাছে আসবে না, কারণ অনেকে মনে করে থাকেন যে লোহার, এগুলো আমাদেরও ধারণা যে লোহা জাতীয় কোনো জিনিস থাকলে বা মেসেজ লাইটার এগুলো থাকলে মানে খারাপ কিছু কাছে আসতে পারে না, বা তারা এটা নিয়ে ভীত হয়। এটা একটা আসলে গ্রামীণ বিলিফ যে লোহা জাতীয় কোনো কিছু এবং আগুন, ম্যাচ, অনেক সময় সিগারেটের আগুন, এগুলো থাকলে ভূত প্রেত বা এই ধরনের অশরীরী বা এই ধরনের যে বিষয়গুলো রয়েছে সেগুলো কাছাকাছি আসে না এবং কোনো রকমের ক্ষতি করে না, একটা বিশ্বাস রয়েছে। তারপর উনি ওইটা দেখতেছে, দূর থেকে বসে বসে দেখতেছে। তো উনি এটা নিয়ে তেমন একটা ভীত হন নাই। কিছুক্ষণ পরে দুইটা যে গরু লড়াই করতেছিল হঠাৎ ওধাও। পরবর্তীতে তার কিছু সময় পরে উনি দেখলেন আবারও সেম ভাবে, একইভাবে যেভাবে দুইটা গরু দুই দিক থেকে আসার পরে তারা মারামারি শুরু করে, আবার দুই সাইড থেকে দুইটা কুকুর জমির ঠিক মধ্যবর্তী স্থানে এসে আবার দুইটা কুকুর কামড়াকামড়ি মারামারি শুরু করে, এবং বিকট আওয়াজ করতেছে। তারা দুইটা কুকুর মারামারি করতেছে, বিকট আওয়াজ করতেছে, আওয়াজটা খুবই ভয়ঙ্কর। দুইটা কুকুর, দুটাই সাদা কুকুর। লিঙ্কন ভাই একটা কথা বলতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে গরু দুটাও কিন্তু সাদা কালারের ছিল, দুইটা গরুই হোয়াইট কালারের। ইভেন এখন যে দুইটা কুকুর মারামারি করতেছে, এই দুইটা কুকুরও হোয়াইট কালারের, দুইটা কুকুর দূরে মারামারি করতেছে। এখন কিন্তু ওনার আস্তে আস্তে শরীরের লোমকূপগুলা শিহরিত হচ্ছে। এখন উনি বুঝতে পারতেছে মানে সামথিং ইজ ভেরি ফিশি ইজ দেয়ার,
সামথিং ইজ ভেরি ফিশি। দেন কুকুরগুলো মারামারি করতে করতে আর বিকট শব্দ করতে করতে ওনার কাছে আসতেছে। তখন উনি কিন্তু শক্ত করে একটা প্রিপারেশন নিয়ে বসেন। এই কথাগুলা ওনার মুখ থেকে শোনা, উনি যেভাবে আমাদেরকে বিশ্লেষণ করেছিলেন, ওনার কাহিনীটা যেভাবে বলেন, তো উনি খুব শক্ত করে বসেন এবং বারবার করে উনি ফায়ারিং করতেছিলেন। ওনার কাছে যে ম্যাচেস ছিল উনি ফায়ারিং করতেছিলেন। ওনার মনে হচ্ছিল আমি যদি ফায়ারিং করি তাহলে বোধহয় এগুলো আমার কাছে আসতে পারবে না। তো এরকম করে কুকুরগুলো, দুইটা সাদা কুকুর মারামারি করতে করতে আর বিকট শব্দ করতে করতে ওনার কাছে আসতেছে। একটা সময়ে কুকুরগুলা ওনার অনেক কাছে চলে আসে। আচ্ছা, অনেক কাছে চলে আসে। তখন হচ্ছে উনি উঠে দাঁড়ান। আমরা যেভাবে কুকুর তাড়াই সেভাবে একটু কুকুর তাড়ানোর চেষ্টা করেন। যখন উনি রামদা উঁচু করে কুকুরগুলো তাড়ানোর চেষ্টা করলেন, ঠিক সেই মুহূর্তে দেখতে পেলেন দুইটা কুকুর দুইটা মানুষের আকৃতি ধারণ করছে, সাদা কাপড় পরা, অনেক লম্বা, দুইটা মহিলা। এবং দুইটা মহিলার এমন অবয়ব, অর্থাৎ তাদের চোখ দেখা যাচ্ছে, ভয়ঙ্কর চেহারা, তাদের শুধুমাত্র চোখ দেখা যাচ্ছে, চুলগুলো দেখা যাচ্ছে, ফেসের কোনো অংশই বোঝা যাচ্ছে না। তো উনি তখন উনি কি করবে উনি বুঝতে পারতেন। হঠাৎ করে দেখলো যে দুইটা মহিলার মাথা উধাও হয়ে গেল। অর্থাৎ এমন একটা পরিস্থিতি, দুইটা মহিলা দুইজনকে আঘাত করছে, দুইজনের মাথা উধাও হয়ে গেছে। এখন মাথা ছাড়া মহিলাগুলা ওনার দিকে আরো বেশি কাছে আগায় আসতেছে। তখন উনি চিৎকার করে দৌড় দিয়ে পাশের যে বাড়িটা ছিল, অর্থাৎ ইরি ধানি জমির পাশে যে বাড়িগুলা থাকে, ওই বাড়িতে দৌড়ায় যায়, চিৎকার করতে করতে দৌড়ায় যায়, ওই বাড়িতে যায় হচ্ছে সেন্সলেস হয়ে যান। জি। পরবর্তী সেন্সলেস হওয়ার পর যখন তার জ্ঞান ফিরে, তখন হচ্ছে উনি বলে যে এইখানে এই জায়গাগুলোতে উনি এইগুলা ফেস করছে। পরবর্তীতে ওই ধানি জমির পাশে যে বাড়িগুলো ছিল, তারা বলল ওইটা একটা ভৌতিক প্লেস, অর্থাৎ ভৌতিক জায়গা, হরর প্লেস, যেখানে একটা মানুষ সেলো মেশিন যেটা ছিল ওইটার সাথে মাথা দিয়ে নাকি সুইসাইড করেছিল। দ্যাটস রাইট। অনেক ধন্যবাদ আপনাকে শাহ আব্দুর রহমান। আপনার পরবর্তী ঘটনাটি আমরা চলে যাচ্ছি আবারও আমাদের বন্ধু, আমাদের আজকের অতিথি শাহ আব্দুর রহমান আপনার কাছে। আপনার পরবর্তী ঘটনা, আপনার বন্ধুর ঘটনা, এই রিসেন্ট সময়ের একটি ঘটনা, কোরবানির ঈদ খুব বেশি দিন হয়নি, সেই কোরবানির ঈদের যে ঘটনাটি ঘটেছে আপনার বন্ধুর সাথে, সেটা একটু যদি আমাদেরকে শোনান। জি। এটা যার সাথে ঘটেছে ওর নাম হচ্ছে রনি। ও পুরান ঢাকাতে থাকে, পুরান ঢাকার হাজারীবাগে। জি। তো এই ঘটনাটা রিসেন্ট ঘটে যাওয়া একটা ঘটনা এই কুরবানির ঈদে। তো কুরবানির সময় রনিরা কুরবানি দিচ্ছে। তো কুরবানি দিলে তো সবাইকে মাংস বিতরণ করে গরিব দুঃখীদের মাঝে। আবার আত্মীয় স্বজনের জন্য একটা অংশ থাকে, আত্মীয় স্বজনের বাড়িতে মাংস পাঠানোর একটা রেওয়াজ বা নিয়ম নীতি আছে। তো কুরবানি দেওয়ার পরে সন্ধ্যার পরে, মাগরিবের পরে এবং ঈশার নামাজের আগে, তো রনি পুরান ঢাকার হাজারীবাগে থাকে। ওর মামার বাড়ি হচ্ছে কামরাঙ্গীর চরে। তো রানের একটা মাংস নিয়ে, পুরো একটা রান নিয়ে ওর মামা বাড়িতে দেওয়ার জন্য যাচ্ছে, রিক্সায় করে যাচ্ছে। তো কামরাঙ্গীর চরে যেখানে রিক্সাওয়ালাকে নামাই দিছে, সেখান থেকে ওর মামা বাড়িতে যেতে হলে আরো বেশ কিছু দূর হেঁটে যেতে হবে। তো রিক্সাওয়ালা নামাই দেওয়ার পরে রনি, মাংসটা যেহেতু অনেক ভারী ছিল, রনির কষ্ট হচ্ছে মাংসটা নিতে, তো করলো কি, মাংসটা কাঁধে নিচ্ছে। মাংসর যে ব্যাগটা ছিল, মাংসর ব্যাগটা কাঁধে নিয়ে আস্তে আস্তে হেঁটে যাচ্ছে মামা বাড়ির উদ্দেশ্যে। তো কিছু দূর যাওয়ার পরে দেখতেছে যে সামনে একটা ড্রেন, এবং ড্রেনের পাশে তিনটা ছেলে বসে আছে। একই বয়সের, একই রকম দেখতে তিনটা ছেলে বসে আছে। তো নর্মালি বসে থাকতেই পারে, ইটস ডাজন্ট ম্যাটার। তো ও যেটা করলো, তিনটা ছেলে বসে আছে, ও তিনটা ছেলের পেছন দিয়ে হেঁটে যাচ্ছে। কিছুটা দূর যাওয়ার পরে, তিনটা ছেলেকে পাস করার পরে, তিনটা ছেলে একই সময় একই আওয়াজে একই কণ্ঠে বলে উঠছে যে এত কষ্ট করে মাংস নেওয়ার দরকার কি, মাংসটা ফেলে দিয়ে যান। আচ্ছা। তখন এই কথাটা বলার পরে রনির কেমন যেন রনি বুঝতে পারতেছে না যে হঠাৎ করে তিনটা ছেলে এই টাইপের কথাবার্তা কেন বলল। তো ও করলো কি, পিছনে আরেকটু ব্যাকে এসে তিনটা ছেলেকে বলতেছে, কাউন্টার দিচ্ছে যে কষ্ট করে মাংস নিচ্ছি তো আত্মীয়ের বাড়িতে দেওয়ার জন্য, মামা বাড়িতে নেওয়ার জন্য, ফেলে দিয়ে যাব কেন। যাই হোক, এই কথাটা বলার পর এই কথাটা রনি বলে আবার ওর যে নিজস্ব গতি ছিল সেই গতিতে হাঁটতে শুরু করে। আবারও একই সময়ে একই আওয়াজে তিনটা ছেলে একসাথে বলে উঠছে যে একই কথা, সেম কথাটা, এত কষ্ট করে মাংস নেওয়ার দরকার কি, মাংসটা ফেলে দিয়ে যান।
তখন রনির কাছে ব্যাপারটা একটু বিটঘুটে মনে হয়। আর বিটঘুটে মনে হয় ও পিছনে তাকায় দেখে যে ড্রেনের পাশে 3টা ছেলে বসেছিল, ওইখানে 3টা ছেলে নাই, একটা কালো বিড়াল দাঁড়ায় আছে। কালো বিড়াল সামনের 2টা পা উঁচু করে একটা পা দিয়ে তাকে ইশারা করতেছে, তাকে কাছে ডাকতেছে, তুমি আমার কাছে আসো, এমন একটা ভাব। একটা পা, সামনের 2টা পা উঁচু করে একটা পা দিয়ে তাকে কাছে ডাকতেছে, আর একটা পা দিয়ে তাকে কাছে আসতে না করতেছে। তখন রনি ব্যাপারটা যে 3টা ছেলে ছিল, হঠাৎ করে এতটুকু সময়ের মধ্যে 3টা ছেলে উধাও হয়ে গেল। এখানে একটা কালো বিড়াল আমাকে একটা পা উঁচু করে, মানে সামনে 2টা পা উঁচু করে একটা দিয়ে আমাকে কাছে ডাকতেছে, আর একটা দিয়ে কাছে যাইতে না করতেছে। তখন রনি দ্রুত পায়ে হেঁটে তার মামা বাড়িতে চলে যায়। মামা বাড়িতে চলে যাওয়ার পরে তার মামাদের কাছে ব্যাপারটা শেয়ার করার পরে তার মামারা বললো, আচ্ছা ঠিক আছে, এটা ব্যাপার না, ওই জায়গাটা একটু খারাপ, একটা অভিশপ্ত জায়গা, তো সমস্যা নাই, তুমি হাত মুখ ধুয়ে আসো, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও, ব্যাপার না। পরবর্তীতে হচ্ছে রনি যখন ওইখানে, মানে ওর মামা যখন রনি বাসায় ব্যাক করবে, তখন ওর মামা ওকে আগায় দেওয়ার জন্য যায়। যখন আগায় দিতে যেয়ে তখন দেখলো ওইখানে কোনো ড্রেনই ছিল না। অলরাইট, ওই জায়গাটায় কোনো ড্রেনই ছিল না, একদম টোটালি পরিষ্কার একটা জায়গা। ওকে, এটা হচ্ছে রনির কাহিনী এই ঈদে, অর্থাৎ এই কুরবানি ঈদে ঘটে যাওয়া ঘটনাটা। অনেক 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 ধন্যবাদ আপনাকে, আমাদেরকে আপনার পরবর্তী ঘটনাটি শোনানোর জন্য। শাহ আব্দুর রহমান আমাদেরকে তার 3য় ঘটনাটি শোনালেন এই রিসেন্ট সময়ের, অর্থাৎ কোরবানির ঈদের একটি ঘটনা, তার বন্ধুর ঘটনা। তার জন্য অনেক ধন্যবাদ তাকে। আমরা এই পর্যায়ে দিনাজপুরের পার্বতীপুরের একটি ঘটনা শুনব, যেটি আমাদের শাহ আব্দুর রহমানের বন্ধুর বাড়ির একটি ঘটনা। শাহ আব্দুর রহমান, আপনাকে আবার মাইক্রোফোনে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ লিঙ্কন ভাই আবারও আমাকে সুযোগ দেওয়ার জন্য। এটা দিনাজপুরের পার্বতীপুর উপজেলার একটা ঘটনা। আমার ফ্রেন্ড আরিফ, ওদের বাড়িতে এবং ওর সাথে এবং ওর মায়ের সাথে ঘটে যাওয়া ঘটনাটা। তো ওদের বাড়িটা হচ্ছে দিনাজপুরের ওদিকে, অর্থাৎ দিনাজপুর রাজশাহীর ওদিকে বেশিরভাগ মানুষই মাটির ঘরে থাকতে বেশি প্রেফার করে। তো ওদের ঘরটাও মাটির ছিল, উপরে ছাদ ছিল। তো ওদের বাড়ির পাশেই একটা অনেক পুরাতন একটা আম গাছ ছিল, অর্থাৎ বট গাছের মতো আকার ধারণ করে অনেক বড় টাইপের একটা আম গাছ। তো প্রচলিত একটা কথা ছিল ওর বাপদাদার আমল থেকেই, যে ওই আম গাছে, অর্থাৎ জিন ভর করে থাকে, ওই আম গাছে জিনেরা আড্ডা দেয়। তো ঠিক দুপুর টাইমে বা সন্ধ্যার টাইমে, অনেক রাতে যদি ওই আম গাছের নিচে কেউ যায়, সে অস্বাভাবিক কিছু দেখতে পায় বা অস্বাভাবিক কিছু তার সাথে ঘটে থাকে। কিরকম সেটা হচ্ছে আম গাছের নিচে গেছে, ওয়েদার একেবারেই নর্মাল, কিন্তু হঠাৎ করে প্রচন্ড ঝড়ে আম গাছের ডালপালা দুলতেছে, প্রচন্ড ঝড় হচ্ছে, মনে হচ্ছে আম গাছের ডালগুলো ভেঙে তার মাথার উপরে পড়বে। আবার হঠাৎ করে দেখা যাচ্ছে আম গাছের নিচে একটা পা, একটা মানুষের বিশাল আকৃতির একটা মানুষ, যার কোনো মাথা নাই, তার একটা পা আম গাছের নিচে আর একটা পা হচ্ছে আম গাছের উপর, এভাবে কাত হয়ে দাঁড়ায় আসছে, এই টাইপের কিছু একটা। আর ওই আম গাছের পিছনে, অর্থাৎ প্রচলিত বাংলায়, মানে গ্রাম বাংলার একটা প্রচলিত কথা আছে যে খ্যানের টাইম বলে, যেটাকে খ্যান বলতে খ্যানের টাইম, অর্থাৎ খ্যান বলতে অর্থাৎ নির্দিষ্ট টাইম মিন করে বোধহয়। আই ডোন্ট নো হোয়াটস দ্য মিনিং অফ খ্যান, বা আই মিন আমার মনে হয় ব্যাপারটা হচ্ছে খ্যান বলতে একটা নির্দিষ্ট টাইম, অর্থাৎ ঠিক দুপুর 12টা, মানে একটা নির্দিষ্ট সময়কে খ্যানের টাইম বলা হয়। ডেফিনেটলি, আচ্ছা, একটা নির্দিষ্ট সময়কে, অর্থাৎ ঠিক দুপুর 12টা, ঠিক দুপুর টাইম বা ঠিক সন্ধ্যার টাইম বা মাঝ রাতে যে ব্যাপারগুলোতে, ওইগুলোকে গ্রামের মানুষ হয়তো বা খ্যান বলে থাকে। আচ্ছা, তারপরে এটা আমি মিন করতেছি আর কি, আমার মনে হয়। তো ঠিক ওই সময়গুলোতে যদি আম গাছের নিচে কেউ যায়, বা সে তো অস্বাভাবিক কিছু দেখতে পায়, আম গাছের নিচে যদি কেউ কখনো ভুলেও প্রস্রাব করে, তার শরীরে প্রচন্ড ব্যথা অনুভব করে, তার জ্বর চলে আসে, ইভেন নট অনলি দ্যাট, সে বিভিন্ন ক্ষতির সম্মুখীন হয় নানাভাবে, ফিজিক্যালি এবং মেন্টালি। তো এটা নিয়ে আরিফদের তেমন একটা সমস্যা হতো না, যেহেতু ওরা এটাকে অ্যাভয়েড করে চলতো, যেহেতু ওদের নিজেদের আম গাছ, আর আম গাছটা কাটারও কোনো ওয়ে ছিল না। অনেকেই পরামর্শ দিত যে আম গাছটা নিয়ে এত ঝামেলা করতেছে, তো আম গাছটা কেটে ফেলা হোক, কিন্তু যখনই আম গাছটা কাটার পরিকল্পনা করতো তারা, তখনই বিভিন্ন সমস্যার সম্মুখীন হতো। একটা পর্যায়ে আম গাছটা কাটা হতো না, বা কাটা বন্ধ করে দিতে হতো।
অনেকেই কাটার চেষ্টা করছে কিন্তু কখনোই আম গাছটা কাটতে পারে না। অনেক আগে থেকে চেষ্টা করে আসতেছে, যে অনেকবার ট্রাই করছে কিন্তু তারা ট্রাই করে ব্যর্থ হয়েছে। আম গাছটা কোনোভাবেই কাটা যাচ্ছিল না, নির্মূল করা যাচ্ছিল। তো যাই হোক, এটা নিয়ে বসবাস করতে হবে। তো আরিফদের ঘরের পাশেই তো আম গাছ। তো আরিফরা এটা নিয়ে তেমন একটা চিন্তিত থাকলেও এটা নিয়ে এই প্রবলেমগুলো আরিফদের ফেস করতে হয় নাই। কিন্তু হঠাৎ করে আরিফের বাবা মারা যাওয়ার কিছুদিন পরে, আরিফের বাবা মারা যান। আরিফের বাবা মারা যাওয়ার কিছুদিন পরে আরিফের আম্মুর ভিতরে কিছু অস্বাভাবিক আচরণ লক্ষ্য করা যায়। কিরকম সেটা? সেটা হচ্ছে আরিফের আম্মু বেশিরভাগ সময় অসুস্থ থাকতেন। হঠাৎ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়তেন। তার কাছে মনে হইতো তার যে মাটির ঘরটা আছে, মানে তার যে মাটির ঘরটা আছে সেটার উপরে কেউ হাঁটাহাঁটি করতেছে। ঘোড়ার শব্দ, ঘোড়ার একটা আওয়াজ, বিকট আওয়াজ, ঘোড়া দৌড়াদৌড়ি করতেছে। তাকে ঘরের ভিতরে পেছন থেকে কেউ ধাক্কা দিচ্ছে, তাকে কেউ চেপে ধরতেছে, তার নিঃশ্বাসকে বন্ধ করে ফেলতেছে। তো বিভিন্ন সময় সে যে প্রবলেমগুলা, সে যে হ্যাসেলগুলা ফেস করতো, হ্যাসেলগুলা ছিল এমন, তার শরীরে প্রচন্ড ব্যথা, কিন্তু সে কোথাও ব্যথা পায় নাই। বা মানে ব্যথা হওয়ার তো একটা রিজন থাকে যে আমি ব্যথা পেয়েছি, কাজ করতে যে ব্যথা পেয়েছি, যার কারণে আমি ব্যথা অনুভব করতেছি। এই ধরনের কোনো রিজনই তার ভিতরে ছিল না। হঠাৎ করে শুধু শুধু তার শরীরে প্রচন্ড ব্যথা, সে বিছানা থেকে উঠতে পারতেছে না, সে রক্ত শূন্যতায় ভুগতেছে। তো তখনও কিন্তু তারা বুঝতে পারে না আসলে তাদের সাথে কি ঘটতেছে। ইভেন আরিফ আর আরিফের আম্মু হচ্ছে একই ঘরে থাকতো, আলাদা রুমে। তো মাঝে মধ্যে আরিফ ভয় পেয়ে উঠতো। আরিফের আম্মু হঠাৎ হঠাৎ করে চিল্লায় উঠতো যে আমাকে কে ধাক্কা দিচ্ছে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে। হঠাৎ করে ঘুমের ঘরে চিল্লায় উঠতো। তো আরিফ যখন যাইতো, যাওয়ার পরে দেখতো না কিছুই নেই। তো আরিফের আম্মু মাঝে মাঝে এরকম চিৎকার করে বলতো মাঝ রাতে, ঘরের ভিতরে কে, এই আরিফ ঘরে, তার দ্রুত ঘরের ভিতরে চোর ঢুকছে বা ঘরের ভিতরে কেউ আসছে। আরিফ যখন যাইতো তখন কোনো কিছু থাকতো না। আরিফ ওর আম্মুকে সান্ত্বনা দিত যে আম্মু, দেয়ার ইজ নোবডি, হিয়ার ইজ নোবডি, এখানে কোনো মানুষ নাই। তো আরিফ এইভাবে ভয় পাইতো, কিন্তু মনে করতো যে আরিফের আব্বু মারা গেছে। ফর দ্যাট রিজন আরিফের আম্মু মেন্টালি সিক হয়ে পড়ছে, মানসিক একটা অসুস্থতা থেকে হয়তো বা এগুলো হতে পারে, এগুলো মানুষের ধারণা ছিল, অর্থাৎ ওদের ফ্যামিলি মেম্বারদের এরকম একটা ধারণা ছিল। তো তারা যেটা করলো সেটা হচ্ছে তার বিভিন্ন ডক্টরের শরণাপন্ন হলো, এবং তার বিভিন্ন ডক্টরের শরণাপন্ন হলো। এই কারণে আরিফের আম্মু দিন দিন অসুস্থ হয়ে পড়তেছে, তার শরীরে প্রচন্ড ব্যথা, সে কোনো কাজ করতে পারতেছে না। সব থেকে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে সে রক্ত শূন্যতায় ভুগতেছে। একটা মানুষের শরীরে রক্ত না থাকলে তো সে অসুস্থ হয়ে পড়বে, এটাই স্বাভাবিক ব্যাপার। তো কোনো ডাক্তার কোনো প্রকার রোগ ফাইন্ড আউট করতে পারে না। বিভিন্ন টেস্টের পরেও দেখা যায় যে না, শি ইজ ওকে, শি ইজ ফাইন, তার কোনো সমস্যা নেই। তো এভাবে কিছুদিন চলার পরে কোনো রোগ ফাইন্ড আউট করতে পারে না। আরিফের আম্মু এই হ্যাসেলগুলো প্রতিনিয়ত ফেস করতেছে। ছাদের উপর দিয়ে মানুষ হাঁটাহাঁটি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, বিভিন্ন শব্দ শুনতে পায়, বিকট আওয়াজ শুনতে পায়। মাঝে মধ্যে দেখে ঘরের ভিতরে বিভিন্ন ছায়া এক্সিস্ট করতেছে, লক্ষ্য করে বিভিন্ন ছায়া, এরকম চিৎকার দিয়ে ওঠে। তো এগুলো শোনার পরে তাদের যে রিলেটিভ ছিল, আরিফদের যে রিলেটিভ, তারা একটা পরামর্শ দেয় যে আপনি কোনো কবিরাজের সাথে কথা বলেন। অনেক ডাক্তার দেখাইছেন, কোনো কবিরাজ অথবা একজন আলেমের সাথে, হুজুরের সাথে কথা বলে দেখেন এখানে কোনো কিছু আছে কিনা, কারণ আপনাদের বাড়ির পাশে, অর্থাৎ ঘরের পাশেই তো আম গাছটায় তো অশুভ কিছু আছে। তো এই কথার পরে যখন তারা কবিরাজের শরণাপন্ন হয়, আলেমের শরণাপন্ন হয়, তো কবিরাজ বলেন বা আলেম বলেন, উনি যখন বাড়িতে ঢোকেন, বাড়িতে ঢোকার পরে উনি বাড়ির চারপাশটা ঘুরে দেখেন, এবং ঘরের প্রত্যেকটা জায়গা আনাচে কানাচে ঘুরে দেখার পরে উনি বলেন যে এই ঘরের ভিতরে 3টা জিন আছে। আচ্ছা, এই ঘরের ভিতরে 3টা জিন এক্সিস্ট করতেছে। এটা ওই ফকির বললেন? হ্যাঁ, এটা ওই লোকটা বললেন, যাকে নিয়ে আসা হলো, অর্থাৎ হুজুর টাইপের যিনি, তিনি বললেন যে এই ঘরের ভিতরে 3টা জিন এক্সিস্ট করতেছে। একটা জিন ভালো আর 2টা জিন হচ্ছেন খারাপ, যে 2টা জিন আরিফের আম্মুর ক্ষতি করতেছে। ওকে। তো ওর মধ্যে যে জিনটা, সে হচ্ছে একটু পিশাচ টাইপের, সে রক্ত চুষে খাচ্ছে, আর একটা জিন হচ্ছে ওনাকে মাঝে মধ্যে ধাক্কা দিচ্ছে। অর্থাৎ ওনার শরীর ব্যথা করার বা রক্ত শূন্যতার যে কারণগুলা উনি ফাইন্ড আউট করলেন, ব্যাপারটা এমন ছিল, উনি বলছেন ওনার কথা অনুযায়ী, ওনার ভাষ্য অনুযায়ী, একটা জিন আরিফের আম্মুর শরীরে রক্ত চুষে খাচ্ছে, আর একটা জিন হচ্ছে বিভিন্ন সময় আরিফের আম্মুকে ধাক্কা দিচ্ছে, তাকে আঘাত করতেছে, তাকে ফেলে দিচ্ছে, যার কারণে তার শরীরে প্রচন্ড ব্যথা। আর
যে জিনটা রক্ত চুষে খাচ্ছে তার জন্য হচ্ছে রক্ত শূন্যতায় ভুগতেছে। তো এখন এটার উপায়, তো উনি বললেন ঘর বন্ধ দিতে হবে, অর্থাৎ ঘর যে অশুভ জিনিসগুলো আছে এটার জন্য ঘর বন্ধ দিতে হবে। ঘর বন্ধ দিলে এইগুলো বোধ হয় কিছু থাকবে না। তো উনি প্রাথমিক পর্যায়ে তাবিজ কবজ করে যান, অর্থাৎ আরিফের আম্মুকে তাবিজ দিয়ে যান আর আরিফকেও তাবিজ দিয়ে যান। আরিফও কিন্তু বিভিন্ন সময় ভয় পাইছে, কিন্তু আরিফের সাথে কিন্তু এগুলো কিছু ঘটে না, এগুলো শুধু ঘটতো ওনার আরিফের আম্মুর সাথে। কিন্তু আরিফ ভয় পাইতো, ওর আম্মুর অস্বাভাবিক আচরণ দেখে আরিফ প্রায় ভয় পাইতো। তো তাবিজ দেওয়া যাওয়ার পর আরিফ একটু নিশ্চিত হয়, ওরা মনে করে বোধ হয় এখন আর কোনো সমস্যা হবে না। কিন্তু তাবিজ তো উনি দিয়ে গেছেন, কিন্তু তাবিজটা তো কাছে রাখতে হবে। আচ্ছা, তো উনি করতেন কি, আরিফের আম্মু করতেন কি, মানে সামহাও কোনো একটা রিজনে হয়তো বা মানে কি একটা অশুভ শক্তি ওনার উপর ভর করছে, উনি তাবিজটা শরীরে রাখতে চাইতেন না। মানে যে তাবিজটা দেওয়া হয়েছিল যাতে করে ওই জিনগুলো তাকে অ্যাটাক না করতে পারে, সেই তাবিজটা তিনি কিছুতেই গায়ে রাখতে চাইতেন না। সে তাবিজটা সে তার শরীরে মানে তাবিজটা তাকে পরাই দেওয়া হয়, তার হাতে এবং গলায় 2টা তাবিজ দেওয়া হয়, কিন্তু সে সেটাতে কমফোর্টেবল না। আচ্ছা, আর কমফোর্টেবল না বলতে এমন একটা ব্যাপার, সে ওইটা নিয়ে অস্বস্তি বোধ করতেছে, মানে সে ওটা শরীরে রাখতেই পারতেছে না। তো উনি করতো কি, যখন মানুষের সামনে থাকতো দিনের বেলায় উনি ঠিকই তাবিজগুলো পরে ঘুরে বেড়াইতো, আর উনি তখন সুস্থ থাকতো, স্বাভাবিক মানুষের মতো আচরণ করতো। কিন্তু যখন রাত হতো তখন উনি তাবিজগুলো খুলে ফেলে শুয়ে থাকতো, হাতের তাবিজ এবং গলার যে তাবিজটা ছিল সেটা উনি সাইডে রেখে শুয়ে পড়তো। আর এটা করার পরে মানে ওই যে বদ জিনগুলা ছিল ওদের যে বিহেভিয়ার আরো বেশি খারাপ হয়ে যায়, ব্যাডলি বিহেভ করা শুরু করে তারা। তখন শুধু আরিফের আম্মু না, পুরো বাড়ির মানুষজন বুঝতে পারে যে বাড়িতে খুব খারাপ কিছু হচ্ছে, সামথিং ইজ গোয়িং টু বি ভেরি ডেঞ্জারাস। এটা বাড়ির সবাই লক্ষ্য করতে পারে। তো ব্যাপারগুলো এমন ছিল, ঠিক মাঝরাতে হঠাৎ করে সবকিছু ভালো আছে, ঠিক মাঝরাতে আম গাছ মানে তারা মনে করে হঠাৎ করে তাদের ঘুম ভেঙে যায়, বাড়ির সবার মনে হচ্ছে প্রচন্ড ঝড় হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, গাছপালা সব ভেঙে পড়তেছে। যখন তারা বাড়ির বাইরে মানে দরজা খুলে যখন বাইরে আসে তখন দেখে যে না, কোনো ঝড় নেই, কোনো বৃষ্টি নেই, কিন্তু তাদের কাছে মনে হচ্ছে আম গাছটা বোধহয় ভেঙে তাদের বাড়ির উপরে পড়তেছে। এত ঝোড়ো হাওয়া বা এত বিকট শব্দ, মনে হচ্ছে কেউ ঘোড়াকে চাবুক মারতেছে আর ঘোড়া জোরে জোরে দৌড়াচ্ছে, কেউ নৃত্য করতেছে, কেউ গান করতেছে, বাড়ির যে ছাদটা ছিল ছাদের উপরে সবাই লাফালাফি করতেছে, মারামারি করতেছে, বিভিন্ন আওয়াজ, এবং মানুষ তারা মানে ঘুমাইতে পারতেছিল না, কন্টিনিউয়াসলি তাদের সাথে এই ধরনের আচরণগুলো হতে থাকে এবং তারা এগুলো ফেস করতে থাকে। তো তারা কবিরাজের শরণাপন্ন, আবারও কবিরাজের শরণাপন্ন হয়। ফাইনালি কবিরাজ আসার পরে কবিরাজ বললেন যে আমি আপনাকে যে তাবিজগুলো দিয়েছিলাম সেটা তো আপনি পড়েন নাই, তাবিজগুলো দেওয়ার পর ওরা আরো বেশি ফিউরিয়াস হয়ে গেছে, ওরা আরো বেশি ক্ষিপ্ত হয়ে গেছে, যার কারণে এগুলো করতেছে। তো এখন ঘর বন্ধ দিয়ে ছাড়া আর কোনো ওয়ে নাই। তো যেটা করতে হবে, ঘর বন্ধ দিতে হবে এবং এই জিনগুলোকে বন্দি করতে হবে। এই জিনগুলোকে বন্দি করতে হবে। তো আরিফের আম্মু তো উনি তো অসুস্থ হয়ে পড়েন, আরো অনেক বেশি অসুস্থ হয়ে পড়েন। আরিফের ফ্যামিলি মেম্বার যারা ছিল তারা বললো, তারা অ্যাপ্রিসিয়েট করছে, আচ্ছা ঠিক আছে আপনারা ঘরগুলো বন্ধ দিয়ে দেন আর হচ্ছে জিনগুলাকে যেভাবে হোক আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেন। তো ওই হুজুর আলেমুলামা আয়েশা ঘরটা বন্ধ দিয়ে দেয় এবং জিনগুলা বন্দি করার চেষ্টা করে। তো এটা করতে যে ওদের অনেক কাঠখড় পোড়াইতে হয়, অনেক হ্যাসেল ফেস করার পরে ফাইনালি যে হুজুর আসলো উনি বললেন আচ্ছা ঠিক আছে এখন থেকে আর কোনো সমস্যা হবে না। যে 2টা বদ জিন ছিল তাদেরকে আমি বোতলবন্দি করে ফেলেছি আর ঘর বন্ধ দিয়েছি, এখন আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হবে না। কিন্তু যে ভালো জিনটা ছিল সে ভালো জিনটা কিন্তু আপনাদের এখানেই থাকবে, অর্থাৎ সে আপনাদের কোনো ক্ষতি করবে না। তো আল্লাহর রহমতে এরপর থেকে অনেক দিন পর্যন্ত আর কোনো সমস্যা হয় নাই। আরিফদের এই ধরনের কোনো বিদঘুটে আচরণ বা অস্বাভাবিক কিছু আরিফদের ফেস করতে হয়নি। কিন্তু এখনও ওদের ধারণা যে ভালো জিনটা হয়তো বা এখন ওদের বাড়িতে এক্সিস্ট করতেছে। অলরাইট, অনেক ধন্যবাদ আপনাকে শাহ আব্দুর রহমান। শুনছিলাম শাহ আব্দুর রহমানের কাছ থেকে তার বন্ধুর ঘটনা, বন্ধুর বাড়ির ঘটনা। আমরা আবারও তার কাছে চলে যাই, তার পরবর্তী যে ঘটনাটি আছে সেটি আমরা শুনে আসি। আপনার পরবর্তী একটি ঘটনা রয়েছে আপনার বন্ধুর ঘটনা, এবং বেশ ছোট্ট একটি ঘটনা, আমরা ঘটনাটি শুনি। ওটা শুধুমাত্র আমার বন্ধুর না, এখানে আমার চাচাও কানেক্টেড। জি, অর্থাৎ আমার যে চাচা বলতে হি ইজ জাস্ট লাইক মাই ফ্রেন্ড, অর্থাৎ ও হচ্ছে আমার 10 মাসের বড়।
আর বন্ধু বলতে ও হচ্ছে আমার বন্ধু, আবার কাজিন সম্পর্কে হচ্ছে আমার কাজিন, ওর নাম হচ্ছে ইয়াসিন। আর আমার যে চাচা ওর নাম হচ্ছে সাজিদ। তো আমরা সবাই হচ্ছে একসাথেই চলাফেরা করি, ছোট থেকে একসাথেই বড় হইছি। তো আমি তো, ওরা তো এলাকাতেই থাকে, কিন্তু আমি ছোট থেকে হচ্ছে ঢাকায় পড়ালেখার কারণে ঢাকাতেই থাকি, বা হোস্টেলে বিভিন্ন জায়গায় থাকি। পড়ালেখার কারণে আমার বাইরে থাকতে হইছে, হোস্টেল লাইফ লিড করতে হইছে। তো ওরা ছোট থেকেই এলাকাতেই আছে। তো ইয়াসিন, সাজিদ, তারপরে আরিফ, আব্দুল্লাহ, আরো কয়েকজন মানুষ আছে যারা সবাই একসাথে মিশতো। তো ইয়াসিনের ব্যাপারটা হচ্ছে, ইয়াসিনদের বাড়ি থেকে সাজিদের বাড়িটা খুব একটা কাছে, খুবই কাছে। তো ইয়াসিন রাতে ঘুমায় আছে, হঠাৎ করে একটা রাতে ইয়াসিন উপলব্ধি করলো যে ওর দরজায় কেউ নক করতেছে। স্বাভাবিকভাবে মানে ওর দরজায় কেন করতেছে, বেসিক্যালি ওর দরজায় মাঝে রাতে আমরা, ও যেহেতু একা একটা বাড়ি, একা একটা ঘরে থাকে, তো আমরা বন্ধু বান্ধব বিভিন্ন সময় মাঝে রাতেই ওকে ডিস্টার্ব করি। আচ্ছা, ওকে মাঝে রাতে ডেকে তুলি, তো ডেকে তুলে আড্ডা দিই বা ওর সাথে একটু টাইম স্পেন্ড করি, এরকমটা করে থাকি। তো অন্যান্য দিনের মতো ওই দিনও ওকে ঠিক মাঝে রাতে, রাত ঠিক 2টা থেকে 2:30 হবে কেমন সময় ওর দরজায় নক করতেছে। তো ও আমাদের এই ব্যাপারগুলো নিতে নিতে একটু ফেড আপ, যে প্রতিদিন বন্ধু বান্ধব এসে এইভাবে আমাকে নক করে, আজকে ঠিক আছে আমি উঠবো না। তো ও যখন ওঠে নাই, তখন করলো কি, দরজাটা অনেক জোরে জোরে নক করতেছেন। অ্যাকচুয়ালি এটা নক না, বোধ হয় মানে ওর কাছে মনে হচ্ছে দরজাটা লাথি মারতেছে, দরজাটা বোধ হয় ভেঙে ফেলবে। কেউ একজন মানে বাইরে থেকে দরজা লাথি মারছে, কেউ একজন বাইরে থেকে দরজাটা লাথি মারতেছে। নিয়মিত অন্যান্য বন্ধুরা প্রায় এটা করেন, মানে আপনারা করেন বা অন্যরা করেন আর কি? হ্যাঁ, অন্যরা, আমরা বেশিরভাগ সময় এগুলো করে থাকি। সেটাতে সে খুব বিরক্ত, সেটাতে ফেড আপ হয়ে গেছে। জি জি। প্রথম দিক থেকে এনজয় করছে, পরবর্তীতে আমরা ওর সাথে মজা নেওয়া শুরু করি, আমরা ওর সাথে ফাজলামো করে অনেক সময় নক করে আমরা চলে আসি। জি, নক করি কিন্তু ওর সাথে মিট করি না, নক করে বা ওর দরজা নক করে আমরা চলে আসি। ও যখন দরজা খুলে তখন কাউকে দেখতে পায় না। পরবর্তীতে আমরা ওর সাথে ফাজলামো করি, এটা নিয়ে ওর সাথে প্র্যাঙ্ক করি, মজা করি। তো ও মনে করছে সামথিং লাইক দ্যাট। তো ও যখন দরজাটা খুলে নাই, এটা চিন্তা করে বোধহয় আজকেও বোধহয় ওর সাথে ফাজলামো করতেছে কেউ। তো যখন দরজাটা খুলে নেয়, চুপ করে শুয়ে আছে, তখন দরজাটা বাইরে থেকে লাথি মারতেছে, ইভেন বিকট আওয়াজ হচ্ছে, অনেক শব্দ হচ্ছে। তো ও মনে করতেছে যে দরজাতে এত জোরে জোরে লাথি মারতেছে, আমার আব্বু আম্মু জেগে যাবে, বা আব্বু আম্মু শুনলে তো আমাকে বেশি কথা বলবে। ও আর না উঠে পারে নাই, ও যে দরজাটা খুলছে, দরজাটা খুলে দেখে সাজিদ লম্বা একটা কুর্তা পরা, লম্বা সাদা কালারের একটা পাঞ্জাবি পরা, মাথায় পাগড়ি পরা, সব কিছু সাদা, পায়ের থেকে শুরু করে হেড টু টো, পা থেকে মাথা অবধি পুরোটাই সাদা একটা ড্রেস, সাদা জুতা, সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা। এই অবস্থায় সাজিদের চোখে হচ্ছে, ওটাকে কি বলে, সুরমা মেবি, ওটাকে যেটা চোখে দেয় সুরমা, সাজিদের চোখে সুরমা দেওয়া। তো ইয়াসিন ওর এই বেশ দেখে, ইয়াসিন অনেকটা বিস্মিত যে সাজিদ হঠাৎ করে এই বেশে ওর কাছে কেন উপস্থিত হইল। তো ও ইয়াসিন সাজিদকে জিজ্ঞাসা করতেছে, কি ব্যাপারটি, হঠাৎ করে এই বেশে কেন? পরে সাজিদ বলতেছে, ভাল লাগছে, আমি ভালো হয়ে গেছি, আমি এখন থেকে নামাজ কালাম পড়বো, তো তুইও আমার সাথে নামাজ কালাম পড়বি, তুইও ভালো হয়ে যা, আমরা এখন থেকে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বো। যাই হোক, এই টাইপের কথাবার্তা, অর্থাৎ ধর্মীয় টাইপের কিছু কথাবার্তা। তো ইয়াসিন বলতেছে, আচ্ছা ঠিক আছে ভিতরে আয়। তো সাজিদ বলতেছে, না আজকে ভিতরে যাবো না, তোকে নিয়ে একটা জায়গায় যাবো। ইয়াসিন কিন্তু তখন ঘড়ির সময়, সাজিদ ইয়াসিনকে বলছে যে আজকে ভেতরে আড্ডা দেবো না, আমার সঙ্গে চল, আমরা বাইরে কোথাও যাই, তোকে ভালো একটা জায়গায় নিয়ে যাবো, আমরা বাইরে যে আড্ডা যাবো, পরিবেশটা তোর কাছে অনেক ভালো লাগবে। তো ইয়াসিন তখন কিন্তু ঘড়ির টাইমটা ঠিক নোটিস করে না যে এখন কয়টা বাজে বা কয়টা বাজতে পারে। তো ইয়াসিন কোনো কিছু চিন্তা ভাবনা না করে ইয়াসিন বলল, আচ্ছা ঠিক আছে চল। তো সাজিদ আগে আগে হাঁটতেছে আর ইয়াসিন পিছনে পিছনে যাচ্ছে। তো সাজিদ যখন হাঁটতেছে তখন ইয়াসিন তো পিছনে, কিন্তু ইয়াসিন যে ব্যাপারটা লক্ষ্য করলো সেটা হচ্ছে সাজিদ মোটামুটি ভালোই লম্বা, ওর হাইট হচ্ছে 5 ফিট 8 ইঞ্চি, কিন্তু ওর থেকে ওকে বেশি লম্বা মনে হচ্ছে সাজিদ যত দূরে যাচ্ছে, যত হাঁটতেছে, যত দূরে যাচ্ছে তত লম্বা হচ্ছে, মানে ওর হাইট তত বাড়তেছে। ইয়াসিন ব্যাপারটা কিন্তু লক্ষ্য করতে পারতেছে। সাজিদ কি সামনের দিকে হাঁটছিল আর ইয়াসিন পেছনে ছিল, কিন্তু যখন দেখছে যে সাজিদ হাঁটছে এবং এই যে তাদের মাঝখানে যে গ্যাপটি আছে, সেই গ্যাপ থেকে ইয়াসিন দেখতে পাচ্ছে যে সাজিদের হাইট বাড়ছে, হাইট মানে প্রতি কদমে কদমে হাইট বৃদ্ধি পাচ্ছে, ইনক্রিজ করতেছে।
দ্যাটস হরর। ইয়েস, তারপর রিয়েলি হরর। Yes, আমিও of course. শোনার পর অনেক ভয় পেয়েছিলাম। তো অ্যাসিন এটা লক্ষ্য করার পরে অ্যাসিন তো বুঝতে পারছে যে বোধহয় আমার সাথে খারাপ কিছু হতে যাচ্ছে। এটা ওর মাথায় কাজ করতেছে, কিন্তু ওর শরীরে কন্ট্রোল নাই যে কাম ব্যাক করবে। অলরাইট। অ্যাসিনের শরীরে মানে দেখতে পাচ্ছে যে সাজিদ হাঁটতেছে, প্রতি কদমে কদমের হাইট বৃদ্ধি পাচ্ছে, আর ওকে একটু অন্যরকম মনে হচ্ছে। ও সবকিছু ফিল করতে পারতেছে, আর প্রচন্ড ভয়ও পাচ্ছে, পুরো শরীর ঘেমে যাচ্ছে, কিন্তু ওর শরীরে সেই কন্ট্রোলটা নাই যে ও পিছনে কাম ব্যাক করবে বা চিৎকার দিবে। ও চিৎকার করার চেষ্টা করতেছে কিন্তু চিৎকার করতে পারতেছে না। ওকে। মনে হচ্ছে ও মনে হচ্ছে কথা বলার শক্তিটাই হারাই ফেলছে। মানে প্রচন্ড চিৎকার করছে, চিৎকার দিবে বা পিছনে ব্যাক করবে, ও কেমন যেন অটো হয়ে গেছে। মানে এই ঘটনার আকস্মিকতায় মানে তার স্বাভাবিক যে বোধ, সেই বোধটা আর কাজ করছিল না। না, স্বাভাবিক যে বোধটুকু ছিল সেটা হারাই ফেলছে। রাইট, তারপরে ও মানে ও নিজেকে কন্ট্রোল করতে পারতেছে না, সাজিদকে ফলো করতেছে। মানে একটা মায়াজালের ভিতর পড়ে গেছে। ও চাইলেও এখন কিছু করতে পারতেছে না। সাজিদকে ফলো করা ছাড়া ওর হাতে আর কোনো ওয়ে নেই, ওর হাতে কোনো অপশন নাই। তো সাজিদকে এভাবে ফলো করতে করতে তো সাজিদ একটা সময় করলো কি, ওকে অনেক দূর ওদের যে বাড়িটা থেকে প্রাইমারি স্কুল অনেক দূরে। প্রাইমারি স্কুলের পাশে একটা পুকুর আছে। তো সাজিদ একটা বাঁশঝাড় আছে, তো সাজিদ ওকে নিতে তো বাঁশঝাড়ের ওইখানে নিয়ে গেছে, অর্থাৎ প্রাইমারি স্কুলের পিছনে বাঁশঝাড়ের কাছে সাজিদ ওকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর অ্যাসিন কিন্তু সবকিছু উপলব্ধি করতে পারছে, সবকিছু দেখতে পাচ্ছি, কিন্তু ওর কোনো কিছু করার ক্ষমতা নাই। না আছে বলার ক্ষমতা, না আছে করার ক্ষমতা। ওর দেখা ছাড়া আর কোনো কাজই নেই, মানে কোনো কিছু করতে পারতেছে না। ও তখন কিন্তু মন্ত্রমুগ্ধের মতো আসলে সাজিদকে ফলো করছে, মন্ত্রমুগ্ধের মতো সাজিদকে ফলো করতেছে। রাইট। তো বাঁশঝাড়ের কাছাকাছি যাওয়ার পরে ও দেখতে পেল সাজিদ লম্বা হইতে হইতে মনে হচ্ছে কেমন আসমান সুই একটা অবস্থা। ওকে। আসমান সুই একটা অবস্থা। তো হঠাৎ করে মানে এটা দেখছে, হঠাৎ করে দেখলো সাজিদ নাই। হঠাৎ করে দেখলো সাজিদ নাই, কাপড় চুপুর মানে যে ড্রেসগুলো সাজিদ পরেছিল সে ড্রেসগুলো পরে আছে, কিন্তু সাজিদ নেই। সাদা যে ড্রেসগুলো পরেছিল সে মানে ড্রেসগুলো আছে, কিন্তু সাজিদ উধাও। তখন হচ্ছে ওর যে স্বাভাবিকতাটা এইটা ও ফিরে পায় এবং চিৎকার দিয়ে ওঠে। চিৎকার দিয়ে ওইখানেই হচ্ছে সেন্সলেস অবস্থায় পড়ে থাকে। তখন আশেপাশের যারা ছিল ওরা ব্যাপারটা বোধহয় খেয়াল করে, মানে চিৎকার চেঁচামেচি, একটা মানুষ যখন মানে অস্বাভাবিক অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় আসে তখন তো সে লাউডলি চিৎকার করে, লাউডলি শাউট করে। তো শাউট শুনে পাশে যে বাড়িটা ছিল ওরা এখানে মানে আসার পরে বাড়ি বলতে কি প্রাইমারি স্কুলের যে সিকিউরিটি গার্ড উনি না কে সেটা অ্যাসিন নিজেও জানে না, অর্থাৎ কোনো একজন মানুষ ওকে হেল্প করার জন্য আসে। তো উনি ওকে ওইখানে দেখার পরে ওকে মুখে পানি টানি ছিটাই দেওয়ার পরে উনি ওকে জিজ্ঞাসা করে যে হোয়াট হ্যাপেন্ড উইথ ইউ, তোমার সাথে কি হয়েছিল। ও তখন বলতেছে, ও তখন টোটালি কিছুই বলতে পারে নাই। ও তখন কথা বলতে পারতেছিল না, ও জাস্ট চিন্তাই করতেছিল যে আমার সাথে এটা কি হয়েছে। পরবর্তীতে ওকে বাড়িতে পৌঁছায় দেয়। বাড়িতে পৌঁছায় দেওয়ার পরে পরের দিন সকালবেলা হচ্ছে ওর ফ্যামিলির কাছে কথাগুলো বলে এবং সাজিদকে জিজ্ঞাসা করে তুই কালকে রাতে আমার বাড়িতে গিয়েছিলি, বাড়িতে যাওয়ার পর এগুলো করছিস আমার সাথে। সাজিদ বলতেছে না আমি তো এগুলো করিনি। অ্যাসিন বলতেছে না তুই এগুলো করছিস আমার সাথে। এটা হচ্ছে ওদের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। পরবর্তীতে তো ওরা সবাই ক্লিয়ার হয়, আমরাও ক্লিয়ার হয়ে আসলে ব্যাপারটা একটু হরর টাইপের ছিল। কি হয়েছে বা এটার কোনো ব্যাখ্যা তো আমরা পাই নাই, আর কখনো খোঁজারও ট্রাই করি নাই। যেটা হওয়ার সেটা হয়ে গেছে। রাতের অন্ধকারে দরজায় যখন নক হয় এবং সেখান থেকে যখন জানা যায় যে একজন কাছের বন্ধু পরিচিত একজন ডাকছে এবং বলছে যে আসো আমার সঙ্গে, আজকে এক জায়গায় তোমাকে নিয়ে যাব। এবং এই নেবার কালে, এই যাবার কালে পেছন থেকে যখন ইয়াসিন দেখছে যে সাজিদের হাইট বা উচ্চতা সেটা প্রতি মুহূর্তে প্রতি পদে পদে বাড়ছে, কিন্তু সে কিছুতেই নিজেকে থামাতে পারছিল না। কোনো একটা মানে মন্ত্রমুগ্ধের মতন সে সেই সাজিদকে ফলো করছিল। কিন্তু পরদিন যখন এই ঘটনা প্রবাহের মধ্য দিয়ে একটা দিন অতিবাহিত হয় এবং প্রচণ্ড ভয় নিয়ে যখন ইয়াসিন ফিরে আসে, তখন সে যখন সাজিদকে জিজ্ঞেস করে বা সাজিদের সাথে যখন তার কথা হয়, তখন সাজিদ সম্পূর্ণরূপে অস্বীকার করে যে আসলে আমি তো নিয়ে যাইনি, আমি তো ছিলাম না। কিন্তু ইয়াসিন বলছিল যে সাজিদ তুই তো নিজে ছিলি, তুই ছিলি। সো হোয়াট ইজ ইট অ্যাকচুয়ালি, আই মিন হাউ উই ক্যান ডিফাইন দিস স্টোরি? I don't know. I don't have any idea about it. ব্যাপারটা হয়েছে এমন, এই ব্যাপারটা শোনার পর আমরাও সবাই অনেক ভয়ও পাইছিলাম, আবার এই ব্যাপারটা নিয়ে কিন্তু আমরা অনেক মজাও করছি যে সাজিদ তুই এই কাজটা করছিস।
অনেক ধন্যবাদ আপনাকে শাহ আব্দুর রহমান। চলে যাচ্ছি তৌফিক রুবেল আপনার কাছে। তৌফিক রুবেল, মাইক্রোফোনে স্বাগত। ওয়েলকাম টু রেডিও ধ্বনি 91.2 FM। জি, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, সময় কম বলে আমরা বিস্তারিত আলোচনায় যাই না যাই, সেটাই ভালো। আমরা আপনার ঘটনাতে চলে যাই। আপনার নিজের ঘটনা, 12 বছর আগে আপনার সাথে ঘটা একটি ঘটনা, সেই ঘটনাটি আমরা একটু শুনতে চাই। বেশ মিষ্টি চেহারার দেখতে আমাদের তৌফিক ভাই, আমরা আশা করব তার ঘটনাটিও বেশ গা ছমছমে হবে। আমরা চলে যাই ঘটনায়। জি, সবাইকে ধন্যবাদ জানাই যারা এত রাত জেগে গল্পটা শুনছেন। জি প্লিজ। ঘটনাটা প্রায় 12 থেকে 14 বছর আগের। আমি যখন ক্লাস 2-তে পড়ি, 3-তে উঠবো এমন একটা সময়, এক্সাম শেষ ক্লাস 2, দেন ওই সময় ফ্রি সময়টাতে বাসায় থাকা হয়। তখন স্কুল বন্ধ মানে একটা ঈদের একটা মানে এনজয় হয় আর কি, স্কুল বন্ধ। দেন যেটা বলি, আমরা 3টা ভাই, আমার বড় ভাই আমার থেকে 5 বছরের সিনিয়র। আচ্ছা। আর আমার যে জুনিয়র ছোট ভাইটা, ও আর আমি পিঠে মানে কিছুদিন ডিসটেন্স আর কি। ওকে। এই তখন আমরা ছোট, আমিও ছোট, আমি তো 2-তে পড়ি, অবশ্যই ছোট। আমার ছোট ভাই তখন কোলে থাকে বা রানিং হাঁটতে শিখছে আর কি। আচ্ছা। তখন আমার মা বাবা ইয়ং, মানে আমরাই ছোট, যেটা হয় আর কি। বুঝতে পেরেছি। আমাদের বাবা তখন চাকরি করে ঢাকায়। তখন আমরা ঢাকায় থাকি বাড্ডা। আচ্ছা। আমি বাড্ডা হাই স্কুলে পড়ালেখা করছি। জি। ওই স্কুলটার মানে হাই স্কুলই বলে, ওটা 1-2 থেকেই শুরু আর কি। জি। তখন বাবা ফ্রি থাকলেই আমাদের নিয়ে ঘুরতে যেত পার্কে, এদিক সেদিক, ছোট ফ্যামিলি আমরা ঘুরতে যেতাম। জি। দেন গল্পের বিস্তারিত যে আমি রাতে বেলা একটা দিন খেয়াল করলাম, মানে আমি ঘুমাচ্ছি, এর মধ্যে আমার স্বপ্নে আমি দেখতেছি যে আমি ঘুমে আমি স্বপ্ন দেখতেছি যে আমার ছোট ভাই, মা, বোন, মা, বাবা, আমার ছোট ভাই কিন্তু তার হাঁটতে বের হয়েছে। জি। আচ্ছা, হাঁটতে বের হয়েছে এটা ব্যাপার না, হাঁটতে যেতেই পারে। তখন আমি তো ছোট, দেন আমি দেখতে পাচ্ছি যে ওকে অনেক কিছু গিফট করতেছে, খেলনা, খাবার, মানে চিপসের লোভটা আমার এখনো আছে। আমি এই জিনিসটা সহ্য করতে পারতেছি না যে ওকে নিয়ে গেল, আমাকে কেন নেবে না, আমি কি করছি, আমাকে তো নিয়ে যাওয়া উচিত ছিল। আমি এটা ঘুমের মধ্যেই দেখতেছি। আমি খুব রাগ এবং মানে কষ্ট নিয়ে আমি আর মানে ঘুম থেকে আর থাকতে পারি না। আচ্ছা, মানে বাচ্চাবেলার যেরকম আমি মানে খুব অভিমান করছি যে কাজটা আমি নিতে পারি নাই। আমাকে নিয়ে যেত, ওকে চিপস দিছে 2টা, আমাকে একটা দিত। আমি করছি কি, তখনই ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে উঠে যে বাইরে গেট খুলছি, তখন বয়সের কত 4-5 বা 6-7, মানে 2-তে একটা স্টুডেন্ট মানে যেরকম থাকে আর কি। তখন এখনের ঢাকার পরিবর্তন অনেকটা চেঞ্জ। তখন এতটা সুন্দর আধুনিক ঢাকা ছিল না। এখন আধুনিক ছিল না। তখন আমি করছি কি, রুম খুলে বের হয়ে গেছি। আমি রাস্তায় খুঁজতেছি তাদের, যে তারা কোথায়, মানে আমি যে প্লেসটাতে দেখছি ড্রিমের মধ্যে, আমি প্লেসগুলোতে যাচ্ছি, তারা কোথায়, ও কোথায়, মানে স্বপ্নের সঙ্গে মিলিয়ে স্বপ্নে যেটা দেখেছেন বা কল্পনাতে যেটা দেখেছেন, সেটা সেই জায়গাগুলোতে আপনি তাদেরকে খুঁজবার চেষ্টা করছেন। হ্যাঁ, খুঁজতে চেষ্টা করতেছি। তারপর ওইখানে একটা লোক আসলো, লোকটাকে আমি চিনি। লোকটার বিস্তারিত বলি, সে তার পারিবারিক কারণে সে সুসাইড করে। আচ্ছা, আমি ওই লোকটাকে দেখি, ওই লোকটাকে আসে যে কি হয়েছে, এত রাতে বের হয়েছে কেন? আমি বলতেছি এই ব্যাপার, ওরা মা আব্বু বের হয়েছে, আমারে নাই। উনি বলতেছে আমি তো দেখছি তো, ওরা তো ওই দিকে গেছে, চলো। আমি বললাম যে আমাকে নিয়ে চলেন। সে বলতে আচ্ছা চলো। সে আমাকে করতে এদিক যাই ওদিক যাই, ঘুরাইতে দেন এইভাবে আবার আমার বাসার কাছে নিয়ে আসে। যে পাচ্ছে না, হয়তো বা বাসায় গেছে, তুমি যাও। আমি বাসার গেটের কাছে না, মানে এতটাই অভিমান, আমি তাদের পাই নাই। আমি অভিমানের রুমে ঢুকবো সেই ইচ্ছাটা নাই। আমি আমার বাসার গেটে দাঁড়ায় আছি। তারপরে হঠাৎ করে যে দারোয়ান, সে দেখলো, তখন রাত 3টা বাজে, সে দেখলো আমি এত রাতে এখানে দাঁড়ায় আছি, আমাকে হাত ধরে যে তুমি এত রাতে কেন?
এখানে কি? আমি পরে বললাম যে বিস্তারিত, মা বাবা ওকে নিয়ে বের হয়েছে, আমাকে নেয় নাই। সেই ব্যাপারটা কোনভাবে নিচে জানি না, নক করলো, করে দেখলাম যে তারা রুমেই আছে। আমাকে আবার বেডে শুয়ে আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছে, আমি আর কিছু বলতে পারি নাই। ব্যাপারটা এখানেই শর্ট না, ব্যাপারটা আরো লং আছে। দেন এইভাবে একটা দিন গেল, তারা আমাকে জিজ্ঞেস করবে, বাবা বা আম্মা জিজ্ঞেস করছে, আমি রাতের কিছু বলি না, আমি ঘুমাই গেছি। তারা ব্যাপারটা আর ওইভাবে সিরিয়াস ভাবে নেয়নি। তারা আবার 4 দিন কি 5 দিন পরে মানে সেম ব্যাপারটা আবার আমার মাথায় আসছে ঘুমের মধ্যে থেকে, যে ব্যাপারটা হইছে। তারা আবারও গেছে, আমাকে নেয় নাই। আমি আবারও সেই আগের মতো অভিমান, যে আগে একদিন আমি মাফ করছি, আজকে আমি মাফ করব না, আমার সাথে কেন এইভাবে ঠকায় আমাকে। আচ্ছা, আমি এইভাবে আবার মানে নিজে নিজে দরজা খুলে নিজে নিজে চলে গেছি, বাসা বের হয়ে, গেট বের হয়ে চলে গেছি। গিয়ে আবার একটু সামনে গেছি, একটা দোকান, তখন দোকানপাট সবই বন্ধ, দোকানের ওইখানে বসা আমি। ওই লোকটা আবার আসছে, এসে বলতেছে তুমি কি ওনাদের পাও না? আমি বুঝছি না, ওনাদের তো পাই নাই। আমি তো দেখলাম যে ওরা ওই দিকে গেছে। আমি পরে বললাম তো আমাকে নিয়ে চলেন। পরে বললো আচ্ছা ঠিক আছে চলো। এদিক সেদিক সে আমাকে ঘুরে আনতে আনতে আবার আমার বাসার সামনে নিয়ে আসছে। তো ওরা মনে হয় বাসায় গেছে, তুমি চলো। আবার আমি গেটের এখানে যে আজকে কান্নাকাটি করতেছি, আমার সাথে প্রতিদিন এগুলা করে, কান্নাকাটি করতেছি আপনার। দেন ওই যে সিকিউরিটি সে আবার আসছে, এসে যে কি হয়েছে পরে বলছে আজকে আমাকে নেয় নাই। সে ব্যাপারটা আবারও বুঝতে পারছে। নিয়ে পরে দরজা নক করলো, আব্বুর নাম ধরে ডাকলো যে ভাই উঠান, ও ইয়া করছে। তারপর আবার তারা আমাকে তার সঙ্গে আব্বু মার সাথে ঘুমাইতে নিল। আবার জিজ্ঞেস করছে, আমি কিছু বলতে পারি না, মানে আমি যাদের বাইরে দেখছি তারা এখন রুমের ভিতরে, আমি মানে ভয়তে চুপ। আচ্ছা, দেন আপনার ব্যাপারটা 2 দিন হইল। তৃতীয় দিন আবার 7 দিন পরে ব্যাপারটা এইভাবেই ঘটছে। এবার একটু অন্যভাবে, মানে ব্যাপারটা অন্যভাবে। আমি দেখতেছি যে এবার তাকে অনেক কিছু কিনে দিচ্ছে, আমাকে নেয় নাই। আমি আবার বাইরে যাই, বাইরে যাওয়ার পর ওই লোকটার সাথে আবার দেখা হয়। ওই লোকটা অনেক ঘোরানোর পরে ওই লোকটা সেদিন আমাকে বলে নাই যে তুমি আমার বাসায় চলো, বাসার দিকে চলো, হয়তো বা বাসায় আছে। ওই লোকটা বলতেছে তাহলে তুমি ওইদিকে যাবা, মানে যে ওই লোকটা যেখানে সুসাইড করছিল ওই জায়গাটা, সে আমাকে বলতেছে ওইদিকে যাবা। আমি বলি কি ওই জায়গা তো দিনের বেলাইতে লোক যায় না, ভয়, তা আমি রাতের বেলা কেন যাবো? আমি না যাবো না, আমার ভয় লাগতেছে। পরে বলো না চলো যাও, প্রবলেম নাই। আমাকে সে জোর করে নিবে, আমি না কান্নাকাটি করতেছি আর দৌড়াচ্ছে, মানে আমি তার কাছ থেকে ভয়তে দৌড়াচ্ছি, আমি যাব না। এই দৌড়াদৌড়ি কান্নাকাটিতে মা বাবা জানি না, মানে অলৌকিক ভাবে তারা বুঝতে পারছে যে আমি রুমে নাই। সেম কাহিনীটা এরকম হয়েছে। দেখলাম তারা আমাকে রাস্তা থেকে নিছে, মানে কান্নাকাটি অবস্থায় তারা আমাকে রাস্তা থেকে নিচ্ছে। এই তারপর আপনার এইভাবে থাকলো। দেন তারপর এইভাবে তারা, এরপর থেকে আমি তাদের সঙ্গেই ঘুমাই। আমার এবার 3তে যখন উঠি তখন আমাদের অনেকটা দিন এভাবে আমি তাদের সঙ্গে ঘুমাই, আর প্রবলেম নাই। দেন আমার স্কুলে তখন 3 একটা এক্সাম হবে। এক্সামে যাই যখন 11টা বাজে, আমার মনে আছে টাইমটা। আমি স্যারের কাছে তো ছুটি নিলাম, আমি একটু টয়লেটে যাব। আচ্ছা, স্যার বলল আচ্ছা ঠিক আছে যাও। টয়লেটে আর ওইখানে মানে দরজার ওইখানে একটা ইট থাকে, মানে আমাদের ছোটকালে আমরা যেটা পাইছি মানে ইটটা দিয়ে চাপায় রাখে আর কি দরজা, মানে কমন টয়লেট যে যার ইচ্ছা সে আসে যায় চাপানো আর কি। দেন আমি দেখতে পাই ওই লোকটা আবারও না টয়লেটে আসছে, যে তুমি আসো না, এখন আসো না। আসো না কেন? আমি ব্যাপারটা এতটাই ভয় পেয়ে করি কি ওই ইটটা নিয়ে আমি তাকে মারা শুরু করি। আর এটা মারা বলতে কি, টয়লেটের যে বেসিং ছিল, আপনার গ্লাস ছিল, ইয়া ছিল, আমি ওইগুলা ভাঙা শুরু করি। ঠাস ঠাস করে শব্দ হয়, অনেক শব্দ হয়। 2-3টা বেসিং, মানে সব, মানে শাড়ি ধরে যে বেসিং গুলা 3-4টা বেসিং আমি সব ভেঙে ফেলি। স্যার এই জিনিসটা বুঝতে পারে যে কিসের শব্দ হচ্ছে। স্যার চলে আসে, এসে আমাকে বলতেছে কি হয়েছে। আমি মানে আমার অ্যাটিটিউড, আমি বলতেছি ভূত ভূত ভূত। মানে এক্সাম চলতেছে টোটাল, মানে স্কুলটাই নিরিবিলি, মানে আমার চেল্লাচিল্লিতে মানে 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 ব্যাপারটা বুঝে সকল শিক্ষার্থী একটা অন্যরকম একটা ব্যাপারে চলে আসছে যে ভূত ভূত ভূত। মানে কি বলবো, আমাদের যে টোটাল স্টুডেন্ট ছিল স্কুলটার, সবার মুখে একটা কথা যে ভূত ভূত ভূত, মানে
স্কুলে আর আমরা ওইভাবে কোনো স্টুডেন্টই নেই, সবাই যে যার যার মতো মানে দৌড়ানোর ব্যবস্থা করে, মানে পলানোর ব্যবস্থা করতেছি দিনের বেলা। কি যে খারাপ একটা সিচুয়েশন আমি আপনার বোঝাইতে পারবো না। প্রায় আমাদের স্কুলে তখনের সময় মানে স্টুডেন্ট ছিল 1200-এর মতো, অনেক বড় স্কুল। সবাই মানে ছোট একটা গেট এবং মানে আপনার সিঁড়ি, সবাই হুড়মুড় করে সবাই পালাতে শুরু করে। ব্যাপারটা খুবই খারাপ। কিন্তু অনেকজন তলে পড়তেছে, অনেকজন মানে সবাই কান্নাকাটি করতেছে, ভূত ভূত ভূত। জি, তারপরে ব্যাপারটা করার পরে আমাকে স্কুলে ডাকার পরে আমাকে টিসি দিয়ে দেয়। টিসি দেওয়ার পরে আমাকে আর স্কুলে রাখে না। পরে ডাক্তারের কাছে যায়, তারা বলে কি ওকে আলাদাভাবে নেন, আমাকে গ্রামে নিয়ে যায়। দেন গ্রামে যেয়ে তারপরে আমি সুস্থ হই আর কি। ধন্যবাদ আপনাকে তৌফিক রুবেল। এবং ভাবছিলাম যে আমরা হয়তো আরো কিছু ঘটনা শুনতে পারবো, কিন্তু আজকের মতো সময় প্রায় শেষের দিকে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং আসছে সপ্তাহে আবারও কথা হবে। শুভরাত্রি।